ফরহাদ ফিট সাপড়ে বলে উঠল, সাব্বাস বেটা, যা করেছিস ভালো করেছিস, একদম বাঘের বাচ্চা। ওর তো এরকমই একটা শিক্ষা হওয়া দরকার ছিল। তোর বউয়ের দিকে নজর দিবা, তুই হাত পা গুটিয়ে বসে থাকবি নাকি? চুপ কর, আমার মাথা ব্যথা করছে। তিক্ত স্বরে কথাটা বলে উঠল সারফারাজ। তো রুচিতা এখন গিয়ে বাড়িতে বসে বউয়ের হাতের গরম গরম চা খাওয়া। আহ, চায়ের কাপে চুমুক দিয়ে বুঝবি এর স্বাদ। বউয়ের হাতে বানানো গরম চায়ের কাপে প্রথম চুমুক তাকে চুমুক খাওয়ার মতোই। তো লুচ্ছামের কথা রাখতো। লুচ্ছামি বউয়ের সাথে করবি না তো কার সাথে করবি? শালা এতদিন বসে থেকে কি ডেরা পিটালি? এখন এসে বউয়ের সাথে প্রেম করতে পারো না? সারফরাজ বিরক্তি স্বরে জবাব দিল, লাইক সিরিয়াসলি ফরহাদ, তোর কি মনে হয় আমি এই বাচ্চার সাথে প্রেম করব? যাকগে, ক বললে বললে ঘ বুঝে, এক লাইন বেশি বুঝে বসে থাকলে থাকবে, তুইও পাল্টা চাল দিবি? অসম্ভব, আমি এই মেয়ের কথা আর এক বিন্দু ভাবছি না। কালই আমি ঢাকায় ফিরছি, এখানে আর একদিনও থাকলে আমার দম বন্ধ হয়ে যাবে। আমি অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থা করে রাখবো। এই পাঁচলামোর একটা লিমিট থাকে ফরহাদ। আচ্ছা চুপ। আমি বলার পর 2 সেকেন্ড চুপ থেকে বলল, ও যেটা বলার ছিল। কি? আঙ্কেল ফোন করেছিল, শিকদার সাহেব তোমার বাড়িতে হানা দিয়েছে। নাও ইউ গেট আউট। সারফরাজ তড়িঘড়ি করে উঠে দাঁড়ালো। আশ্চর্য, কেউ একটা কাজের না। বাবা ফোন করেছে সেই কখন, আর ফরহাদ এখন এসে তাকে বলছে। এতক্ষণ পর এখন বললি এই কথা? হারে বৎসর সামলে, তোমার একটা ভাব আছে না? ডাকবে তুমি চলে যাবা, এত তোমায় পেলে তো তারা তাহলে গাড়ি চড়ে বসবে। রিল্যাক্স মোডে বাড়ি ফিরো, দেখো ভাব যেন সেন্স না হয়। তোমার বল আমার হাতে, আশীর্বাদ করি হে বৎস। সত্যি সত্যি হাতটা তার মাথায় রেখে দিল ফরহাদ। সারফরাজ দাঁত চেপে বলে উঠে দাঁড়ালো, শালার ভীমরতি ধরেছে এই বয়সে। বের হওয়ার পথে চাচি শুধল, রাতটা থেকে যাও। না চাচি, বাবা ফোন করেছে। তাহলে রাতের খাবারটা? বাবা ফোন করেছে অনেকক্ষণ, আমি আসি। বের হয়ে গেল। চাচিও আর থামালো না, জানে কথা নড়সড় হবে না। ফারাজ তার বাবার অতি বাধ্য ছেলে। বাড়িতে ফিরে দেখলো মেহমান কাঠের দৃষ্টিতে চোয়াল শক্ত করে বসে আছে সোফার উপরে। বাবার স্টাডি ঘর, বাবা শান্ত ভঙ্গিতে বসে আছে। সারফরাজ বাবার সামনে এগিয়ে খানিকটা নিশ্চুপ হয়ে গেল। বাবার সামনে তার গলার স্বর উঁচু কি রুক্ষ কখনো হয় না, তবু তার কঠিন দৃষ্টিপাত শিকদার সাহেবের উপর। আরিফ হাসান ছেলেকে বললেন, শুনলাম তুমি নিয়াজকে খুব মেরেছ, এর কারণ কি ফারাজ? ইয়াতিম শিকদার তরতর করে উঠলেন, কি খুব মারছে? বলেন জানোয়ারের মতো মারছে। এই পোলা আমার ফোলার মুখ চোখ সব মায়েরা নষ্ট করে দিছে, ফিটে সাল উঠাইয়া দিছে। বিশ্বাস না করে চলেন আমার সাথে। আরিফ হাসান ছেলের দিকে দৃষ্টিপাত করলেন। সারফরাজ শিকদার সাহেবের চোখে চোখ রেখে বলে উঠল, আমি সারফরাজ শেহদাদ, আপনার ছেলেকে শুধু মারিনি, মেরে ফেলতে চেয়েছিলাম। আমার বউয়ের দিকে কেউ খারাপ নজরে তাকালে আমি কি বসে থাকবো নাকি? এমন শিক্ষা আমার বাবা আমাকে দেয়নি। শিকদার সাহেব চোখ মুখ বড় করে কঠিন স্বরে বলল, মেরে ফেলতা? দেখলেন আপনি হাসান সাহেব, দেখলেন? আপনার ছেলে আমার সামনে বলতেছে আমার ছেলেকে মেরেই ফেলতো। তাহলে তো বুঝলেনই এবার। ফারাজ, তুমি শুরু থেকে বলো তো কি হয়েছে? সারফরাজ আবার সোজা হয়ে দাঁড়ালো, তার চোখেতে তেজ ফিরেছে, কণ্ঠস্বরও এবার খানিকটা লৌড়। বলেই উঠল, আমার বউয়ের দিকে খারাপ নজরে তাকালে আমি তার এমন হালি করব? আমার বউ সে, আমার বোনের মেয়ে কিংবা তার ভাইয়ের মেয়ে না। আমার বউয়ের দায়িত্ব আমার। ওই রাস্কিল ইডিয়েটটা আমার বউয়ের ঘরে উকি মারছিল, আর তখন ঠোঁট চেপে ধরল ফারাজ। রাগে তার ঠোঁট জোড়া কাঁপছে। বাবার দিকে ফিরে অসহায় ভঙ্গিতে বলল, ছাড়ো বাবা, আমার রুচি হয় না এসব বলার। আরিফ হাসান ব্রু কুচকে শিকদার সাহেবের দিকে ফিরলেন। শিকদার সাহেব উচ্চ গলায় বলল, এসব মিথ্যে কথা। অর্নিলে এসব বলেছে? মিথ্যে কেন হবে শিকদার সাহেব? আপনার ছেলে কি এমনটা করতে পারে না? এর আগেও তো এমন রুচিহীন কাজ করে নিজেকে জাহির করেছে। এখন মেনে নিতে আপত্তি কোথায়? আর শিকদার সাহেব, এখন অর্নিলার অভিভাবক আমরা না, তার স্বামী। তার স্বামী যা বলবে তাই হবে। শিকদার সাহেব দাঁত কিড়মিড় করতে লাগলেন। বাপ ছেলে দুটোই একজোট হয়েছে। তাচ্ছিল্যের হেসে বললেন, ঠিক আছে বলেছেন ভাই, ঠিকই বলেছেন, কিন্তু মনে রাখেন এক মাঘে কিন্তু শীত যায় না। আরিফ হাসান নির্লিপ্ত দৃষ্টিতে তাকিয়ে রইলেন শুধু। মৃদু হাসলেন। সেই হাসিতে ছিল গর্ব। তার ছেলের জন্য তার গর্ব হচ্ছে। নিজের স্ত্রীর দায়িত্ব তার ছেলের কাঁধে নিয়েছে। বিয়ের সিদ্ধান্ত অনেকটা হেলাফেলা হলেও বউয়ের দায়িত্ব হেলাফেলা যাবে না। শাহিনুর বেগম দরজার সামনে দাঁড়িয়ে পায়চারি করছেন। টেনশনে তার ব্লাড প্রেশার বেড়ে গেছে। কে জানে ভিতরে কি হচ্ছে। আত্মীয়দের সাথে কথা কাটাকাটি তর্ক তার কোনোদিনও পছন্দ না। সবসময় চান শান্তি মতো থাকতে। ছোট থেকে একাই বড় হয়েছেন, কোনো ভাই বোন ছিল না তার। একা বেড়ে ওঠার কিশোরের ইচ্ছে ছিল ভরা জমজমাট একটা বাড়িতে বিয়ে করবেন। ছোটবেলা যতটা একা ছিলেন, ঠিক
এখন ততই মানুষে তার বাড়ি গম গম করবে। এজন্য কারোর সাথে ঝগড়া করে সম্পর্ক ছিন্ন করতে তার বেশ ভয়। সারফরাজ নিয়াজকে মেরেছে, এটা অন্যায় হয়েছে, কিন্তু অবশ্য নিয়াজও ভালো কিছু করেনি। সে যা করেছে এটা তারই পাওনা ছিল, তবুও ভয় আঁকড়ে ধরেছে। একটু পর পর আসমকা দরজার দিকে তাকিয়ে চমকে ওঠেন। এই মনে হয় দরজা খুলে ফেলার শব্দ। অর্নিলা এখন ঘুমাচ্ছে। কাঁদতে কাঁদতে মেয়েটা ঘুমিয়ে পড়েছে। ডাক্তার এসে মেয়েটার হাত ব্যান্ডেজ করে দিয়েছে। অত বেশি কাটেনি। তার ঘরে শ্রেয়মী রেখে এসেছেন। অর্নিলা তার ছেলের বউ হওয়ার আগে তার মেয়ে। ছোট এই অর্নিলাকে তিনি মানুষ করেছেন। ননদ 2 দিন পর পর ঝগড়া করে এই কোলের বাচ্চাকে নিয়ে তার বাড়িতে এসে উঠত। তখন মেয়েটার পুরো দায়িত্ব থাকতো শুধুই তার। খুব শখ ছিল অর্নিলার মতো একটা মেয়ে তার নিজেরও হবে, কিন্তু তা কখনোই সম্ভব হয়নি। যে অপ্রাপ্তি তার মনকে ভার করে তুলেছিল, ছোট শিশু অর্নিলার আগমন তার প্রাণকে ততটাই জীবিত করে তুলল। মনে হলো এই মেয়ে তো তারই। ননদের মৃত্যু তাকে ভয়াবহভাবে আঁকড়ে ধরেছিল, কিন্তু অর্নিলা ছিল তার ননদের মেয়ে। সেই সম্পর্কের জোরে এতটা তিনি দিতে পারেননি। পারলে মেয়েকে নিজের কাছে আগলে রাখতেন। অর্নিলার বাবা কতবার চাইল আরেকটি বিয়ে করতে, তখন তারা গিয়ে বারবার বাধা দিয়েছিল। বলেছিল এই মেয়েকে তারাই মানুষ করবে, এজন্য কোনো বিয়ে স্বাধীন করে মা আনা দরকার নেই। সত্যি তারা জানতো নতুন মা আনা তো একটা অজুহাত মাত্র, আসল যুক্তিটা অন্য কোথাও। চরিত্রের দিক দিয়ে কলঙ্ক থাকলেও মেয়ের জন্য এতটুকু হলেও ভালোবাসা ছিল শামসুর শিকদারের মনে। না হলে তাদের মতো তুচ্ছ মানুষের কথা শুনে দ্বিতীয় বিয়ে থেকে পিছিয়ে আসতে পারতেন না। কিন্তু তবুও তার অবৈধ সম্পর্কের অস্তিত্ব কম ছিল না। এজন্য ছোট মেয়েটা কখনোই তাদের বাড়িতে, নয়তো কখনো গিয়ে থাকতো তার ছোট ফুপুর বাড়িতে। চাচার বাড়িতে চাচি না থাকায় সেখানে থাকার নিজের বাড়িতে থাকার সমান কথা। তখন অর্নিলার মায়ের প্রয়োজন ছিল। শাহিনুর বেগম আর ছোট ফুফু দুজন মিলে একজন মায়ের অভাব পূরণ করেছিলেন। দরজায় ধপ করে শব্দ হলো। শাহিনুর বেগম হকচকিয়ে তাকালেন। ইয়াতিম শিকদার হম্বিতম্বি হয়ে বের হয়ে গেলেন। এ বাড়িতে আর এক বিন্দুও নয়। শাহিনুর বেগম কিছু বলার সুযোগই পেলেন না। পরক্ষণে লক্ষ্য করলেন আরিফ হাসান আর সারফরাজ বের হয়ে আসছে। ছুটে গেলেন সেদিকে। আরিফ হাসান মৃদুস্বরে জিজ্ঞেস করলেন, অর্নিলা খেয়েছে? না, ঘুমাচ্ছে। অনেক জোর করেও কিছু খাওয়াতে পারেনি। অসুবিধা নেই, মাঝরাতে ওর ঘুম ভেঙে যাবে, তখন আমি খাইয়ে দিব। শাহিনুর বেগম বিচলিত হয়ে সারফরাজকে বলল, বাবা তুমি খাবে না? খাবো মা, একটু ফ্রেশ হয়ে আসে। মাথা দুলিয়ে সায় দিল। তড়িগড়ি করে চলে গেল রান্নাঘরে। খাবারগুলো গরম করা দরকার। আরাফাতকেও ডাকতে হবে, সেও না খেয়ে বোধহয় ঘুমিয়ে গেছে। শ্রেয়মী মেয়েটাও বোধহয় না খেয়েই ঘুমিয়ে এসেছে। রাতও অনেক হয়ে গেছে। শ্রেয়মী বিছানার পাশে বসে ফোন টিপছে। বিছানায় শুয়ে আছে অর্নিলা। সারফরাজ ঘরে ঢুকতেই বিছানা ছেড়ে নামলো শ্রেয়মী। ভাইয়া তুমি? মা তোকে ডাকছে, যা। তার মিথ্যে কথায় অবিলম্বে ঘর ছেড়ে বেরিয়ে গেল শ্রেয়মী। সারফরাজ এগিয়ে এলো। বিছানার পাশে দাঁড়িয়ে নিজের অর্ধাঙ্গিনীকে দেখতে লাগলো। সুশ্রী মুখ, মায়াকারা চেহারা, গুলোমুলো গাল দুটো আলুর মতো। সে হাসলে তার চোখ দেখা যায় না, শুধু গালে দেখা যায়। আচমকাই হেসে উঠল পারাজ। আবারও বিষণ্ণ হয়ে গেল তার মন। অনির প্রতি তার আজকের আচরণ তাকে বড্ড কষ্ট দিচ্ছে। কোনোভাবেই মেনে নিতে পারছে না, বোধহয় কখনো পারবেও না। পারবে না এই মেয়েটার স্বামী হয়ে উঠতে। স্বামী হওয়া বিরাট বড় কাজ। সারা জীবনের জন্য কোনো মেয়ের দায়িত্ব নেওয়া শুধু নয়, তাকে আগলে রাখাও। তার হাতটা শক্ত করে ধরে সামনের স্বপ্নগুলো একসাথে দেখা। কিন্তু কই, তারা তো এমন কিছু ভাবে না। এভাবে কি আর সংসার চলে? তাদের সংসারে তো ভালোবাসা নেই। ভালোবাসা না থাকলে সংসার চলবে কি করে? কিভাবে হয়ে উঠবে সে স্বামী? অর্নিলার ডান হাতে তালু সাদা রঙের ব্যান্ডেজ দিয়ে বাঁধানো। অপরাধী হয়ে উঠেছিল পারাজ। তার হৃদয়কে চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছিল তার আত্মা। আজকের তার আচরণ তাকে লজ্জায় মাথা নত করতে বাধ্য করেছিল। নিজের এমন আত্মঘাতী কোনোভাবেই মেনে নিতে পারছিল না সে। নিজেই নিজের কাছে বড্ড অপরাধী হয়ে উঠল সে। হঠাৎ করে উত্তেজিত হয়ে উঠল। গজ ছেড়ে বেরিয়ে গেল দ্রুত। আজকের রাতটা যেন এখানে থাকলে তার দম বন্ধ হয়ে যায়। এখানে কোনোভাবেই থাকতে পারবে না সে। কোনোভাবেই পারবে না অনির মুখোমুখি হতে। সে চলে যাবে, থাকবে না এখানে, আর কখনো আসবে না, কখনোই না। জোকের বসে দ্রুত ব্যাগ গুছিয়ে নিল সারফরাজ। রাতেই সে চলে যাবে, এক্ষুনি, মানে এক্ষুনি। ব্যাগ হাতে বেরিয়ে এলো ঘর থেকে। দীর্ঘ 2 বছর পর বাড়ি ফিরছে পারাজ। তার চেহারায় অনেকটাই পরিবর্তন হয়েছে। চেহারায় খানিকটা গম্ভীরতাও ছোঁয়া। তিতুনির দাড়ির ঘনত্ব বেড়েছে অনেকখানি। MBBS পাশ করা ডাক্তার সে। এখনও পুরোপুরিভাবে ডাক্তার বলা কি ঠিক হবে? ইন্টার্নশিপ শুরু হতে এখনও 1 মাস বাকি। এই 1 মাসের জন্য এখন বাড়িতে যাওয়া।
এই 2 বছরে অনেক কিছু বদলে গেছে। সে বদলেছে, সময় বদলে গেছে, সব কিছুই বদলে গেছে। হয়তো অনিও বদলে গেছে। হ্যাঁ, একদিন আরাফাত বলল অনি নাকি এখন অনেকটা বদলে গেছে। এখন আর আগের মতো চিৎকার চেঁচামেচি করে না সে। লাফালাফিও কমেছে অনেকটা। চিৎকাদুনে মেয়েটা এখন আর কথায় কথায় কান্না করে না। আগের মতো মায়ের কাছে খাওয়ার বায়নাও করে না। হঠাৎ এমন পরিবর্তন বাড়ির সবাই একটু হতভম্ব হলো বটে, তবে ধরে নিচ্ছে এটা তার বয়সের প্রভাব। মেয়েটার বুদ্ধি বাড়েছে, সব কিছু বুঝতে শিখেছে, কিন্তু কতটা। এইচএসসি পরীক্ষা শেষ হলো, আজ তো রেজাল্ট দেওয়ার কথা। ট্রেনও চলছে খুব দ্রুত, কিন্তু মনে হচ্ছে ট্রেনের গতির চেয়েও তার সময় যেন দ্রুতই চলে গেল। এই তো সেদিন রাতে হঠাৎই ব্যাগপত্র নিয়ে হাজির হলো সে। তার সিদ্ধান্তে সে অটুট, এখনই চলে যাবে, থাকবে না এই বাড়িতে। তার অনেক পড়াশোনা বাকি। এখানে এসে শুধুই সময় নষ্ট হলো, আর কিছু না। কারো কথাই শুনল না, না খেয়ে বেরিয়ে গেল রাতের মধ্যে। সেদিন কেন জানি বাবাও তাকে থামালো না। হয়তো সে টের পেয়েছিল তার মনের কথা। এই যে বের হলো, আর কখনো ফেরা হলো না। এই অজুহাত সেই অজুহাত দিয়ে কাটিয়ে দিল। অনেক পড়াশোনা বাকি তার, সামনেই ফাইনাল পরীক্ষা। সময় নষ্ট করার মতো সময়ও তার হাতে নেই। আর কোরবানির ঈদেও আসা হলো না। গরুর হাটে গিয়ে গরু কিনে বাসায় ফিরে এখন স্মৃতিমাত্র। দিন এতগুলো সব কেটে গেল 4 দেওয়ালের ঘরের মধ্যে বন্দি থেকে। দীর্ঘ নিঃশ্বাসে সব কিছু ভুলে গেল। ভাবছে সামনের টুকু নিয়ে কি হবে এখন। ট্রেন থামলো মোহনগঞ্জ এক্সপ্রেস। ব্যাগপত্র নিয়ে নামলো সারফরাজ। আগে থেকেও এখন যেন বেশি খিটখিটে লাগছে তাকে। একটা সিএনজি ভাড়া করে উঠে পড়ল। তার চেনা গ্রাম আর বদলে গেছে। রাস্তাঘাট এখন আগের চেয়েও ভালো। মানুষও বদলে গেছে অনেক। শুধু রয়ে গেছে পুরনো বাড়িটা আগের মতোই। তার বাড়ি নিকুঞ্জ নিবাস। ভাড়া মিটিয়ে নামলো সারফরাজ। ব্যাগ হাতে ঢুকলো বাড়ির মধ্যে। মনের মধ্যে বিশাল এক অস্থিরতা। মাথা বনবন করছে। মন বলছে উল্টা পায়ে চলে যেতে, অথচ তবুও দরজায় কড়া নাড়ল সে। ঘন ঘন শ্বাস নিচ্ছেন। দরজা খোলা শব্দে আসমকাই চমকে উঠল সে। হকচকিয়ে তাকালো সামনের দিকে। এক চিরচেনা মুখ ভেসে উঠল সামনে। সময়ের স্রোতে গা বাসালো সে। সামনের রমণী অবাক চোখে তাকে দেখছে, চেনার চেষ্টা করছে নিশ্চয়ই। সারফরাজ মৃদু হাসল। সামনের রমণী অবাক কণ্ঠে বলে উঠল, ফারাজ ভাই। প্রায় 2 বছর পর অনিকে দেখে খানিকটা চমকে উঠল সারফরাজ। সে আশা করেনি অনি তাকে চিনবে, চেনার কথাও না। এত বছর দুজনের এমন অনাকাঙ্ক্ষিত মুখোমুখিতে অনিও কিছুটা ঘাবড়ে গেল। সারফরাজ লক্ষ্য করল অনির চোখের পাতা কাঁপছে, ঠোঁট জোড়াও নড়ছে কেমন। দৃষ্টি সরিয়ে ফেলল সে। কেমন অস্বস্তি বোধ হচ্ছে। অনি কি তাকে পছন্দ করে না, ঘৃণা করতে শুরু করেছে? তবে এই ঘৃণার ভার সইতে তার বড্ড কষ্ট হবে। অর্নিলা দরজা ছেড়ে দাঁড়ায়নি। পিছন থেকে শাহিনুর বেগমের গলার আওয়াজ পাওয়া যাচ্ছে। দীর্ঘ সময়ের পর ছেলেকে চোখের সামনে দেখতে পেয়ে বিস্মিত শাহিনুর বেগম। নিকুঞ্জ নিবাস যেন হঠাৎ নিষ্প্রাণ হয়ে উঠল। সারফরাজ মায়ের দিকে ফিরে হাসার চেষ্টা করল। অর্নিলার গোর কাটল। একটু সরে দাঁড়াতে শাহিনুর বেগম ছুটে এসে ছেলেকে জড়িয়ে ধরলেন। তিনি কাঁপছেন, চোখের অশ্রু টলমল, কথা জড়িয়ে যাচ্ছে তার। দুহাতে ছেলের মুখখানি আগলে ধরলেন তিনি। মৃদু হেসে সারফরাজ বলে শোধালো, কেমন আছো মা? অর্নিলা খানিকটা বদলে গেছে। খানিকটা না, অনেকটাই। ওর মধ্যে আবার ম্যাচুরিটি একটা ভাব এসেছে। এইচএসসি পরীক্ষার রেজাল্ট বের হয়েছে। এবারও সারফরাজকে চমকি দিয়ে অর্নিলা A+ পেয়ে দেখালো। সারফরাজ সত্যি খানিকটা হতভম্ব। আরাফাতের A+ পাওয়ার বিষয়টা অত আকৃষ্ট করলো না, যেন এটা তার কাছে পাওনাই ছিল। তবু আরাফাত একটা নতুন ল্যাপটপের আবদার রাখল। সারফরাজ কথা দিল সে কিনে দিবে। রাতের খাওয়া দাওয়ার বেশি দেরি নেই। আরিফ হাসানের সাথে কথাবার্তা শেষে সারফরাজ স্টাডি রুম ছেড়ে বের হলো। আশ্চর্য, বাড়ির প্রতিটা জিনিসে যেন একই রকম আছে, কিছুই বদলায়নি। শুধু অনি যেন বড্ড বদলে গেল। এসব ভাবতে ভাবতে ঘরের কাছে পৌঁছালো সারফরাজ। দরজার বাহিরে অনিকে দাঁড়িয়ে থাকতে দেখে একটু জড়সড় হয়ে গেল সে। বলল, তুই এখানে? বুদ্ধ দেখার মতো চমকে উঠল অনি। চোখ মুখ শুকিয়ে গেছে তার। সামনে ফিরে দাঁত বের করে হাসল। সারফরাজের মনে হলো না, অনি বদলায়নি, আগের মতোই আছে। ও হাসি এখনও আগের মতো। তাহলে বদলে গেল কি? সূক্ষ্ম চাহনিতে পরখ করতে লাগলো। অবশেষে টের পেল অনি অনেকটাই শুকিয়ে গেছে। ঠিক শুকিয়ে গেছে বলাও চলে না। শেষবার ওর ওজন প্রায় 80 কেজির বরাবর ছিল। এখন দেখে মনে হচ্ছে সেটা 60-এ এসে ঠেকেছে। স্বাস্থ্য কমার কারণে অনেকে একটু লম্বা লাগছে, একটু অন্যরকম। মনোযোগ দিয়ে দেখছিল সারফরাজ। অনিতার সামনে চুটকি বাজিয়ে বলল, ফারাজ ভাই, হা করে কি দেখছেন? ফারাজ হাসল। ঘরের মধ্যে ঢুকে বলল, তুই এখানে কি করছিস অনি? চোরের মতো ঘরে উকি দিচ্ছিলি কেন? বারে,
চোরের মতো উকি দিলাম কোথায়? এতদিন তো এই ঘর আমার ছিল, আমিই ঘুমাতাম। সারফরাজ বিভ্রান্ত হলো, ভাবলো অনি ওর সাথে মজা করছে না তো। কথাটার গুরুত্ব না দিয়ে বলল, তুই এত শুকিয়ে গেছিস কেন রে অনি? আপনার জন্য ফারাজ ভাই। না, এবার আর অবাক না হয়ে পারল না ফারাজ। ব্রু কুচকে ফিরে দেখলো অনি হাসছে। ওর হাসিতে কেমন একটা রহস্য আছে। খুব খেয়ালি কথাবার্তা বলছে। আমার জন্য? কেন রে? আমি কবে তোকে বললাম তুই খুব মোটু, একটু শুকিয়ে যা? বলেননি, কিন্তু আমার মনে হলো আপনি চিকন মেয়েদের পছন্দ করেন। কেন? আমি কি কখনো তোকে বলেছিলাম এই কথা? অর্নিলার মুখের হাসি মিলিয়ে গেল। সে মাথা দুলিয়ে বলল, না। সারফরাজের খাতা কলম নিয়ে কি ভেবে বিছানার উপরে আসন পেতে বসল। অর্নিলা এখনও সেখানে নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে। সারফরাজ তার দিকে ফিরে তাকায়নি, অথচ অর্নিলার উপস্থিতি তাকে বিচলিত করছে। আগে কখনো অনি আশেপাশে এভাবে গুড়গুড় করেনি। আজ যেন একটু বেশি করছে, নাকি সেই বেশি ভাবছে। অনেকদিন পর অনেকে দেখতে পেয়ে বোধহয় তার মন বিভ্রান্ত হয়ে গেছে। অনি মলিন কণ্ঠে বলে উঠল, বসলেন কেন ফারাজ ভাই? খেতে আসবেন? আসুন, মামুনি ডাকছে আপনাকে। তুই যা, আমি আসছি। অনি নিশ্চুপ হয়ে বেরিয়ে গেল ঘর ছেড়ে। দরজার কাছে এসে ফিরে তাকালো সারফরাজের দিকে। সে জানে ফারাজ ভাই মোটা মেয়েদের পছন্দ করে না, কারণ জান্নাত আপু মোটেও মোটা না। সে খুবই স্মার্ট আর চিকন, উচ্চতায় অনেক লম্বা। আর ফারাজ ভাই জান্নাত আপুকে ভালোবাসত। সে তো আর চাইলেও জান্নাত আপু হতে পারবে না, কিন্তু সে চেষ্টা করবে। চেষ্টার কারণেই তো এত সময়ের মধ্যে এতখানি শুকিয়ে গেছে। চালচলনে পরিবর্তন এনেছে। আগে সবসময় জিন্স টপস পরে ঘুরোঘুরি করত, এখন আর এসব সে পরে না। সুন্দর সুন্দর কামিজ, থ্রি পিস পরে, গলায় একটা ওড়না জড়িয়ে রাখে। তার বেশ মনে আছে জান্নাত আপু এমনভাবে তাদের বাসায় আসতো। ফারাজ ভাই তখন আর চোখে আপুকে দেখত। এসব তার জানা। সে তো সবসময় ফারাজ ভাইকে চোখে চোখে রাখত। তার এত পরিবর্তন কি ফারাজ ভাই লক্ষ্য করেনি? সে যে আজ ফারাজ ভাইয়ের পছন্দের রং আকাশি রঙের একটা ওড়না গায়ে জড়িয়েছে। ভাই তো একবারও ফিরে তাকায়নি। ভাই ভেবেছে সেই মিথ্যে বলেছে, কিন্তু মিথ্যে না। এতদিন এই গড় তার অধীনেই ছিল। খুব যত্ন করে গড়টাকে গুছিয়ে রেখেছে। একটা জিনিস এখান থেকে ওখানে করেনি। তাও ফারাজ ভাই কিছুই বুঝলো না। তুমি এত বোকা ফারাজ ভাই। খাবার টেবিলে বসতে দেখলো বিরাট আয়োজন। সবাই একসাথে খেতে বসেছে। আরিফ হাসান, আরাফাত, শাহিনুর বেগম আর সারফরাজ খেয়াল করলো অর্নিলা বসেনি। আগে কখনো এমনটা হয়নি। খাবার টেবিলে সবার আগে অনি বসত। ওকে খাবার বেড়ে না দেওয়া অবধি কেউ খাবার ছুতে অবধি পারত না। সে মেয়ে কি না আজ সবাইকে খাবার বেড়ে দিচ্ছে? সারফরাজ যেন দেখেও না দেখার মতো ভান করছে। তৃপ্তি করেই খেলো সে। শাহিনুর বেগম গ্লাসে পানি ঢেলে দিয়ে বললেন, আর একটু নাও সারফরাজ। না মা, পেট ভরে গেছে, অনেক খেয়েছি। অনেক খেলি কোথায়? খাবার কেমন হয়েছে? ভালো হয়েছে। অনেকদিন পর তোমার হাতে রান্না খেয়ে মুখে রুচি ফিরেছে। শাহিনুর বেগম মুখ টিপে হাসলেন। আরাফাত শব্দ করে হেসে বলল, মা রান্না করেনি, বুড়ি রান্না করেছে। হকচকিয়ে উঠল সারফরাজ। হা করে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর আশপাশ চেয়ে দেখলো অনি নেই। রান্না করে গেছে। আরাফাত হাতের লোকমা তুলে বলল, এখন থেকে বুড়ি রান্না করে, খুব ভালো রান্না করে। আরিফ হাসান মলিন কণ্ঠে বলে উঠলেন, মেয়েটা বড় হয়ে গেছে। সারফরাজ অবাক কণ্ঠে বলল, এত পরিবর্তন কি করে? শাহিনুর বেগম বললেন, মেয়েদের পরিবর্তন হঠাৎ করেই হয় সারফরাজ, তুমি ওসব বুঝবে না। ওই তো অর্নিলা পায়েস নিয়ে এসেছে, একটু খেয়ে দেখো। পায়েসের বাটিটা সারফরাজের সামনে রাখা হলো। সারফরাজ কিছুক্ষণ বাটির দিকে চেয়ে থেকে উঠে দাঁড়ালো। বলল, আমার পেট পুরোপুরি ভরে গেছে মা, আর খেতে ইচ্ছে করছে না কিছু। কিন্তু সারফরাজ দাঁড়ালো না, চলে গেল ঘরের দিকে। অর্নিলও নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে। আরাফাত উঠে পায়েসের বাটিটা হাতে নিয়ে বলল, দে বুড়ি, আমিই খাই। তোর রান্না করা পায়েসের টেস্ট সেই হয়। আরিফ হাসানও তাল মিলিয়ে বললেন, মা আমায়ও এক বাটি দে। তোমার মিষ্টি খাওয়া বারণ মামা, তুমি খেতে পারবে না। দে একটু খেলে কিছু হবে না। একদম না, যাও ঘরে যাও, একটু হাঁটাচলা করে ঘুমাতে যাবে। স্টাডি রুমে থাকবে না একদম। কাল মাঝরাতে তোমার ঘরের আলো জ্বলে থাকতে দেখেছি আমি। শাহিনুর বেগম বললেন, ফাঁসেই তো শুয়ে থাকে, কোন সময় যে উঠি স্টাডি রুমে চলে যায় আমি সজাগই পাই না। হ্যাঁ গো, ওখানে এত রাতে কী কাজ তোমার? ঘুমাও না কেন? আরিফ হাসান জবাব দিলেন না। নিশ্চল সাহনিত অর্নিলার মুখের পানে চেয়ে বললেন, মাঝরাতে তুই কি করছিলি মা? অর্নিলা জবাব দেয়নি। নিষ্পান দৃষ্টিতে সে রইল মামার মুখের দিকে। এই প্রশ্নের জবাব তার কাছে নেই। অনেক রাত তখন। সারফরাজ বিছানার এদিক থেকে ওদিকে ঘুরপাক খাচ্ছে। তার ঘুম আসছে না। ওভাবে পায়েসের বাটি থেকে মুখ সরিয়ে ফেলা যেন মোটে উচিত হয়নি। অর্নিলার নিশ্চয় খারাপ লেগেছে। কে জানে এমনটা সে কেন করলো, কোন কারণে। বিছানা থেকে এক ধরনের গন্ধ পাওয়া যাচ্ছে, খুব পরিচিত লাগছে।
হঠাৎই উঠে বসলো, হাত দিয়ে বিছানা ছুঁয়ে দেখলো। সে চমকে উঠল। অনিলা মিথ্যে বলেনি। রাতের পর রাত অনি এখানেই ঘুমিয়েছে, তার অস্তিত্ব মিলেছে। কিন্তু আজ রাতে অনি তার ঘরে ঘুমায়নি, সে বোধহয় ওই পাশের ঘরেই আছে। ঘর তো অনেক ছিল, তাহলে রাতের পর রাত এই ঘরে অনি থাকার কারণ কি? কেন করেছে সে এমন? এমন আহ্লাদি করে পায়েস রেঁধে খাওয়ানো, ঘরোয়া মেয়ে হয়ে ওঠা, নিজের স্বভাব সাজগোজ সব বদলে ফেলা, এসব অনি কার জন্য করেছে? তার জন্য কি? ব্যাপারটা সহজভাবে নিতে পারছে না সে। বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো, ঘরে খানিকক্ষণ পায়চারি করে বের হলো। বাড়ির সব আলো বন্ধ, বাবার স্টাডি রুমের আলোও বন্ধ। সারপ্রাইজ একা একা ঘরে পায়চারি করছে। কি মনে করে যেন রান্নাঘরের কাছে ঠেকলো সে। আলো জেলে আশপাশ খুঁজতে লাগলো। পায়েসের বাটি পাওয়া গেল। একটা চামচ দরকার। চামচে করে খানিকটা মুখে দিয়ে সামনে ফিরতে স্তব্ধ হয়ে দাঁড়ালো সারপ্রাইজ। ইতস্তবোধ করতে লাগলো সে। সামনে অনি দাঁড়ানো, তার হাতে পায়েসের বাটি, মুখে চামচ। অস্বীকার করার সুযোগ নেই। অনি অতি মিষ্টি স্বরে বলে উঠল, ফারাজ ভাই কি করছেন? কি আর করব, দেখছিস না পায়েস খাচ্ছি। চেয়ার টেনে বসে পড়ল সারপ্রাইজ। অনিলার ঠোঁটের কোণে সাফা হাসি ফুটে উঠল। গ্লাসে পানি ঢেলে টেবিলের সামনে এসে রাখল। সারপ্রাইজ গ্লাসে চুমুক দিয়ে বলল, হঠাৎ করে এত খিদে লাগলো? দেখছিলাম ফ্রিজে কি আছে, পায়েসের বাটিটাই চোখে পড়ল। তুই এত রাতে এখানে কি করছিস? অনিলা কোনো জবাব দিল না, চেয়ার টেনে বসে পড়ল। গালে হাত রাখলো, দৃষ্টি মেলল পারাস ভাইয়ের দিকে। বলল, পায়েস কেমন হলো পারাস ভাই? কেমন আর হবে, যেমন হয় তেমনি হয়েছে। আমি রাঁধলাম যে। তো তুই তো মানুষই, রান্না তো ভালোই হবে। গাল থেকে হাত সরিয়ে ফেলল, চোখ রাখলো হাতের আঙ্গুলের ওপর। চাপা স্বরে বলে উঠল, কিন্তু সবার হাতের রান্না তো এক হয় না পারাস ভাই। কি জানি অনি, আমার কাছে তো একই লাগে। দেখলি না, আজ তো রান্না করা খাবার খেয়ে বলছিলাম মারে দেশে এত সূক্ষ্ম পরীক্ষা আমি পারি না। কিন্তু ফারাজ ভাই, তোমার কাজ তো এর চেয়েও সূক্ষ্ম, সেটা করবে কি করে? ফারাজ কোনো জবাব দেয় না। পায়েস পুরিয়ে এসেছে। অনিলা উঠে দাঁড়িয়ে বলল, আরেকটু দেব? সারপ্রাইজ চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো, থমকে বলল, না। এই যে বললে খিদে পেয়েছে, মিটে গেছে, খেলাম তো। ওটুকুতে পেট ভরে গেল ফারাজ ভাই। সারপ্রাইজ আবারও জবাব দেয় না। দুজনের সম্পর্কের মাঝে ভাঙন যেন সেই আগেই ধরেছিল, তার প্রভাব এখন মিলছে। সারপ্রাইজ উল্টো পথে হাঁটা ধরে। অনিলা চট করে বলে উঠল, আমি না এলে তুমি আরেকটু পায়েস খেতে, তাই না ফারাজ ভাই? বোধহয় খেতাম। কথাটুকু বলেই ফারাজ বের হয়ে গেল। চেয়ারটাকে শক্ত হাতে ধরে নিশ্চুপ হয়ে গেল। তার চোখের পাতা কাঁপছে। টিপ টিপ করে চোখের পানি গড়িয়ে পড়ল। ফারাজ ভাই ওভাবে না পড়লেও তো পারত, না হয় মিথ্যে বলে দিত। এত সত্য বলার কি ছিল? ফারাজকে ইচ্ছে করে তাকে কষ্ট দিচ্ছে? কেন দিচ্ছে এই কষ্ট? কি অপরাধ তার? তুমি মনে রেখো ফারাজ ভাই, আমি তোমার সাথে আর কথাই বলবো না। যে এভাবে বারবার আমায় কষ্ট দেয় তার সাথে আমি কথা বলি না, তোমার সাথেও বলবো না, তুমি দেখে রেখো। চোখের পানি মুছে ছুটে চলে গেল ঘরের দিকে। আড়াল হয়ে দাঁড়ালো কেউ, সূক্ষ্ম চোখে পরখ করে যাচ্ছে। আশপাশ কেউ দেখেনি তো আবার। দুপা পিছিয়ে গেল। ফারাজ ভাই আর অনির মধ্যে কি হয়েছে? তার সম্পর্ক ভালো চলছে না, চলার মতেও না। যখন ভালো চলছে না তাদের সম্পর্ক গড়েছিল, তখন অনিলা বুঝতো না সম্পর্কের মানে কি। এখন যখন বুঝতে পারছে, তখন মনে হচ্ছে ফারাজ ভাই পিছিয়ে যাচ্ছে। কি অদ্ভুত কাণ্ড! এই মানুষগুলো এমন কেন? পরদিন সকালবেলা সকাল সকাল হাঁটতে বেরিয়ে গেল সারপ্রাইজ। ফিরতে ফিরতে 8:30 বাজলো। ঘরে ঢুকেই ব্রু কুঁচকে ফেলল। বিছানা গোছানো, গোসল সেরে কোন জামাটা পরবে সেটাও ইস্ত্রি করে বিছানার উপর রাখা। এত কিছু কে করেছে? মা? না, মনে হচ্ছে অনিলা। একটা চিরকুট রয়েছে পাশে। সারপ্রাইজ সেটা হাতে তুলে নিল। স্পষ্ট হাতের লেখা, চেনা চেনাও লাগছে। অনি লিখেছে, ফারাজ ভাই, জলদি তৈরি হয়ে নিচে আসুন। আপনার জন্য গরম গরম পরোটার সাথে হাঁসের মাংস রান্না করেছি। ভালো করে গোসল সেরে আসবেন। আর হ্যাঁ, আজ শেভ করবেন। পুরো মুখ আপনার গোছা গোছা দাড়িতে ভরে গেছে, বিশ্রী লাগছে। আপনি তো সুদর্শন ফারাজ ভাই, তাহলে চলাফেরায় বিশ্রী কেন? আগে তো এমন ছিল না, বড্ড বদলে গেছেন আপনি। সারপ্রাইজ চিরকুটটা পকেটে ঢুকিয়ে ফেলল। দৃঢ়স্বরে বলল, আমি বদলাইনি অনি, তুমিই বদলে গেছ। জামা কাপড় হাতে নিয়ে চলে গেল বাথরুমের দিকে। এদিকে অনিলা আজ মহাব্যস্ত, তার কাজকর্ম যেন শেষই হচ্ছে না। এত ভরে উঠে মেয়েটা কত কাজ সেরে ফেলল। বিস্মিত হয়ে চেয়ে আছে আরিফ হাসান। এক হাতে সব কাজ সামাল দিচ্ছে মেয়েটা। তার ছোট মেয়েটা বড় হয়ে গেছে। সারপ্রাইজ ফ্রেশ হয়ে নিচে নামলো। দুটো চায়ের কাপ রেখে গেল সিধু। সারপ্রাইজ চায়ের কাপে চুমুক দিল। আরিফ হাসান চায়ের কাপে চুমুক দিয়ে বললেন, মা, চাটা খুব ভালোই হয়েছে। সারপ্রাইজ কপাল কুঁচকালো।
চায়ের কাপের দিকে তাকিয়ে চুমুক দিল। না, এ চা তো অর্নিলা বানায়নি। কেমন সন্দেহ হচ্ছিল। অর্নিলা হেসে জবাব দিল, আমি চা বানাইনি মামা। সারপ্রাইজ মুখের উপর থেকে বিচলিত ভাবটা চলে গেল। ঠোঁটের কোনায় বোধহয় হাসির চিহ্ন দেখা গেল। সত্যি কি তাই? আরাফাত এসে হাজির হলো। শাহিনুর বেগমও হাতে হাতে কাজ করতে লাগলেন অর্নিলার সাথে। সকালবেলা তিনি গিয়েছিলেন গাছে পানি দিতে। গাছের একপাশে হঠাৎ করে বাগান করার শখ উঠেছে তার। এই শখ কতদিন থাকে সেটাই দেখার বিষয়। অর্নিলার হাতে রান্না খেয়ে সকলেই প্রশংসা করছে। একমাত্র সারপ্রাইজ নিশ্চুপে খেয়ে যাচ্ছে। অর্নিলার উৎসুক আঁখি দুটি খুব অস্থির হয়ে উঠেছে। সারপ্রাইজ তার মুখের দিকে ফিরে তাকালো না অবধি। হঠাৎই আরাফাত বলে উঠল, ভাইয়া, আজ তোমায় দেখতে খুব ফ্রেশ ফ্রেশ লাগছে। মনে হচ্ছে বয়স কমে গেছে। শাহিনুর বেগম অস্থির হয়ে উঠলেন। বললেন, একই কথা? ওর বয়স বেশি ছিল কবে? কুসংস্কারী তার মন। ছেলের মাথায় হাত বলিয়ে দিচ্ছিলেন। অনির চোখে এতক্ষণে পড়ল। সত্যি তো তাই। ফারাজ ভাই দাড়ি কমিয়েছে। তাকে এখন ঠিক আগের ফারাজ ভাইয়ের মতোই লাগছে, শুধু মুখটা আগের চেয়েও গম্ভীর, সাথে চোখ দুটোও। না হলে সব ঠিকই আছে। হঠাৎই কলিং বেল বেজে উঠল। কেউ এলো নাকি? সিধু দরজা খুলল। ফরহাদকে দেখা গেল। সারপ্রাইজ খাবার ছেড়ে উঠে যায়। জড়িয়ে ধরল ফরহাদকে। তার পিঠ চাপড়ে ফরহাদ বলে উঠল, আরে আমাদের ডাক্তার সাহেব চলে এসেছে। MBBS পাশ করা ডাক্তার। সারপ্রাইজ হেসে উঠল। অর্নিলা স্পষ্ট দেখল ফারাজ ভাই হাসছে। তার হাসি অন্যরকম, একদম সতেজ দেখাচ্ছিল তাকে। মুখের মধ্যে গাম্ভীর্য ভাবটা আর নেই। অনেক দেখতেই লাগলো। মুগ্ধতা এসে ঘিরে ধরল তাকে। সচরাচর ফারাজ ভাইকে হাসতে দেখা যায় না। ফরহাদ ভাইয়ের সাথে থাকলেই শুধু হাসতে দেখা যায়। আরও একবার হাসতে দেখেছিল খুব। তখন সে খুব ছোট। অনির বেশ মনে আছে। সেদিন একটা লাল টপস পরা ছিল সে। জান্নাত আপু কি একটা বলে খিলখিলিয়ে হাসতে লাগলো। তখন হাসলো ফারাজ ভাইও। অনি অবাক হয়ে দেখতে লাগলো। ফারাজ ভাইকে খুব একটা হাসতে দেখা যেত না। কেমন একগুয়ে থাকেন সবসময়। সেই ফারাজ ভাই হাসছে। কিন্তু তখন অনির বিরক্ত লাগতে শুরু করলো। কারণ জান্নাত আপুর এমন আহামরি কিছুই বলেনি যে ফারাজ ভাই হাসবে। তখন তার হাসি বোকার মতো লাগলো। সেই থেকে ফারাজ ভাই তার কাছে বোকা, অনেক বোকা। নাস্তা করেছিস? করবো বলেই তো এলাম। শুনলাম অনি নাকি হাঁসের মাংস রান্না করেছে। আমায় ফোন করে বলতেই ছুটে এলাম। আমাদের অনেক কিন্তু ভালোই রাঁধে। ফরহাদের প্রশংসা শুনে মুচকি হাসলো অনেক। সারপ্রাইজ তাল মিলিয়ে বলল, হ্যাঁ ভালোই রাঁধে। এ বাচ্চা যে কোনোদিন রেঁধে খাওয়াবে সে ভাবনাই মাথায় আসেনি। আরিফ হাসান বিরক্তি স্বরে বলে উঠলেন, আহ, এটা কি কথা? আমার মা সব কাজ করতে পারে। দেখি মা অর্নিলা, ফরহাদকে নাস্তা দাও। দে মামা। ফরহাদ ভাই বসেন। দেখে বসেই পড়ি। না খেয়ে অনেক তাড়াহুড়োই এসেছি। খাওয়া দাওয়া শেষে তোর সাথে জমিয়ে আড্ডা হবে। সারপ্রাইজ একগাল হেসে পাশে বসে পড়ল। অর্নিলা ফরহাদকে নাস্তা দিল। সারপ্রাইজ পরোটা প্রায় শেষের দিকে। ভাবলো ফারাজ ভাইকে আরেকটা পরোটা সাধবে। আবার সবার সামনে নানা করে না দেয়, তখন বড্ড কষ্ট পাবে সে। অনেক ভয়ে ভয়ে জিজ্ঞেস করলো, ফারাজ ভাই আরেকটা পরোটা দেই? দে। অর্নিলা হেসে উঠল। একটা না দুটো পরোটা তুলে দিল থালায়। হাঁসের মাংস নিয়ে এলো আবারও। ফারাজ ভাই আর ফরহাদ ভাই খেতে খেতেই গল্প শুরু করেছে। ফরহাদ সিগারেট ধরালো। সারপ্রাইজ নাকুসকে বললে, এসব খাওয়া এখনও ছাড়তে পারলি না তুই? ফরহাদ হাসল। অমায়িক হাসি তার। সারপ্রাইজ বিরক্তি স্বরে বলে উঠল, তোর প্রেমিকা কি বারণ করে না তোকে? কি সারাদিন এসব খেয়ে খেয়ে মরার দিকে চলে যাচ্ছিস? আমাকে তার নাম্বার দিয়ে যাবি। আজই কথা বলে তোর এসব বন্ধ করাবো। কাকে বলবি? কাকে বলবো মানে? ওই তো, ওই যে তোর নায়িকাকে। নায়িকা? হ্যাঁ, নায়িকাই বটে। তবে আমি কখনো তার নায়ক ছিলাম না সারপ্রাইজ। আমি তো ছিলাম তৃতীয় পক্ষ। কখন যে তৃতীয় পক্ষ হয়ে গেলাম সেটাও টের পেলাম না। কথাগুলো শোনা মাত্র স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল সারপ্রাইজ। তার পুরো শরীর ঝনঝন করে কেঁপে উঠল। ফরহাদের আচরণ তাকে অবাক করে তুলেছে। ফরহাদ সিগারেট মুখে দিতেই দোয়া ছাড়ল। সেই দোয়া শূন্যে উড়ে গেল। তার দিকে ফিরে আসমকাই হাসল। এই হাসি কষ্ট লুকানোর চেষ্টা করেছে মাত্র, সফল হলো না। সারপ্রাইজের মনে হলো সে নিজেকে দেখছে। ঠিক কয়েক বছর আগে এখানে বিষণ্ণ মনে দাঁড়িয়েছিল সে। বলেছিল কাঁদবে না, সে কাঁদেনি। অথচ তার হৃদয় চূর্ণ বিষণ্ণ হয়ে গিয়েছিল। জান্নাত তখন কবুল বলে অন্য ঘরের ঘরণী হয়ে গিয়েছিল। অথচ সে কথা দিয়েছিল বিয়ে শুধু তাকেই করবে, শুধুমাত্র তাকে, আর কাউকে না। কিন্তু জান্নাত তার কথা রাখেনি। বোকার মতো বিশ্বাস করে ঠকতে হয়েছিল সারপ্রাইজকে। বহু পুরনো কথা সে। টিনেজার বয়সে নতুন নতুন প্রেম আবেগে ভর্তি হয়। তাই বোধহয় সে প্রেমের কথা এখনও ভুলতে পারেনি। তবে কষ্টটা ভুলে গেছে, আর ভুলে যাওয়াই উচিত। সে তো এখন তার না, অন্য কারো। কিন্তু ফরহাদের কি হলো? যখন ওর প্রেম হয়েছিল তখন সে টিনেজার মোটেও ছিল না। এরপরেও প্রেমটা টিকলো না তাদের।
ফরহাদ হালকা কেসে বলা শুরু করলো, তেমন কিছু না সারফরাজ, আমি বেকার। ওর মা বাবা আমায় মেনে নেয়নি, তাই সে অন্যের হাত ধরে চলে গেছে। তুই তো বোঝাতে পারতি। আমি বোঝাইনি বলছিস? ওর পা দুটো জড়িয়ে ধরেছিলাম, শুধু সময় চেয়েছিলাম, ও দেয়নি আমাকে। আমার মা বাবা তো কম ছিল না ফারাজ, তারাও রাজি ছিল বিয়েতে, তবু এটা হলো না। কেন হলো না বলতো? সারফরাজ দীর্ঘ নিঃশ্বাস ফেলল, আকাশের দিকে তাকিয়ে রইল নিঃসব হয়ে। ফরহাদ সিগারেট টানছে তখনও। সারফরাজ বলে উঠল, কারণ সে তোকে চায়নি। আমরা বোকা, তাদের চেয়ে বসি যারা আমাদের কখনোই চায়নি। চাইলে মানুষ কি না পায়, চাইতে তো হয় বিধাতার কাছে। যা চাওয়া যায় তাই পাওয়া যায়। আমরা দুর্ভাগা, শুধু একপাক্ষিকভাবেই আমরা চেয়ে গেলাম, আমরাই ভালোবেসে গেলাম। ওরা আমাদের কখনোই চায়নি, কখনোই না। শেষবারের মতো সিগারেটে টান দিয়ে নিচে ফেলে দিল ফরহাদ। হেসে উঠে বলল, আমি তোমায় চেয়েও পাইনি, আর তুমি আমায় পেয়েও চাইলে না। আফসোস হয় না তোমার প্রিয়? প্রিয়? হেসে উঠল সারফরাজ। ফরহাদ লজ্জায় ঠোঁট কামড়ে ধরল, দুই হাতে পিঠ চাপড়ে বলল, এখনো প্রিয় বলছিস কোন সুখে? মিথ্যে আসে এসব ফরহাদ, সবই মিথ্যে। এই প্রেম ভালোবাসা সব কিছুই মিথ্যে। সত্যি কি তাই? বাঁচার জন্য কি ভালোবাসার দরকার হয় না? আচ্ছা ফারাজ, তুই তো প্রায় ডাক্তার হয়ে গেছিস, মৃত্যু দেখিসনি? কত মানুষ তো মরে যায়, তাদের চোখে মরার আগে বেঁচে থাকার সুখ দেখতে পাসনি? কতটা ব্যাকুল হয়ে তারা বাঁচার জন্য চটপট করে দেখিসনি? সারফরাজ চুপসে গেল, তার অন্তর চুপসে গেল ভয়েতে। ভালোবাসা? হায়, সেটা তো বড় করুণ কথা। খুশিতে কেউ ভালোবাসার নাম নেয় না। এই তো কয়েকদিন আগে কি চটপট করেই না মারা গেল লোকটা। মরার আগে একটি মানুষকে দেখার জন্য কেবল চটকট করেছিল। মৃত্যু পথযাত্রীকে পানি খাওয়াতে হয়, আল্লাহর নাম নেওয়াতে হয়, অথচ সে তার প্রিয়তমার নাম নিতে ব্যস্ত। পাশে দাঁড়ানো ছেলেটা কেঁদেই চলেছে, শার্টের মধ্যে চোখের জল মুছে আবারও কাঁদতে কাঁদতে বলল, শালা মরার আগেও ওই মাইয়ার নাম নিতে হয় তোর? ও কখনো ভালোবেসেছিল কি তোকে? ভালোবাসলে কি তোরে চাইরা চলে যাইতো? 6 বছর সংসার তবো, এই 6 বছরও ওই তোরে কি ভালোবাসতে পারে নাই? আজ কেমনে ভালোবাসবো? ফারাজ অবাক হয়ে তাকিয়ে রইল লোকটার মুখের দিকে। তার দলে সবাই শেষ চেষ্টা চালিয়ে যাচ্ছে, যতটুকু সম্ভব বিষ শরীরের ভিতর থেকে বের করা গেছে, তবুও লোকটা বাঁচবে না। তার 6 বছরের সংসার ভেঙে সে অন্যের হাত ধরে চলে গেছে। 6 বছরের ভালোবাসা নিমিষে ধূলিসাৎ হয়ে গেছে। এরপরেও ভালোবাসার নাম সে নেয় কি করে? নারী মানেই ছলনাময়ী, তারা অনেক ছল করতে জানে। তার শিক্ষা হয়ে গেছে তাদের দেখতে পেয়ে। কম তো দেখল না। এই যে ফরহাদ, কম ভালোবাসত? কতই না স্বাদ ছিল তার। ভালো শিক্ষিত ছেলে, অথচ বলল কি বেকার। হাস্যকর। তার মা বাবা যা আছে তা দিয়েও তাদের আরামে কয়েক বছর চলে যেত, কিন্তু সে তো তা চাইল না। চাইলে কি আর পেত না? কি অবাগী তারা! এ ভালোবাসার স্বাদ কিনা খুঁজতে গেছে অন্য পুরুষের মনে। সত্যি কি তাই পাবে? হাত কাঁপবে না তাদের? মন কাঁদবে না? শরীরের স্বাদই কি সব? মনের স্বাদ বলে কি কিছুই নেই? মনের কি দাম নেই? এই যে হৃৎপিণ্ডর প্রতিটা দুর্নি মিনিটে মিনিটে তার নাম উচ্চারণ করে, এ বা করবে কয়জন? ফরহাদ বোধহয় কাঁদছে। ছেলেদের কাঁদলে বিশ্রী লাগে, কিন্তু ফরহাদকে দেখে মায়া হচ্ছে সারফরাজের। ওর কান্না মেয়েদের মতো, ঠোঁট চেপে আছে কান্না ধরে রাখতে, কিন্তু পারছে না, কেঁদেই দিল। সারফরাজ তার পিঠে হাত বোলালো, বলল, ফরহাদ, সত্যি ভালোবাসা কখনো মিথ্যে হয় না। আমাদের তাদের ভালোবাসা উচিত যে আমাদের ভালোবাসে। এই পৃথিবীতে কেউ তোকে ভালোবাসে না এমনটা হতেই পারে না। আড়াল হয়ে দেখ, দেখবি কেউ ব্যাকুল হয়ে তোকে খুঁজছে, কেউ তোকে ভালোবাসি বলার জন্য চটপট করছে। তোর এই অশ্রুর দাম ওই অবাগী দিবে না। যে ভাগ্যবতী দিবে তাকে মন প্রাণ দিয়ে ভালোবাস, দেখবি সব ভালো। ফরহাদ দ্রুত সামনে উঠল, চোখ মুখ মুছে আকাশের দিকে তাকিয়ে রইল। মিনিট দুয়েক পর বলে উঠল, অনি আসছে। ফারাজ চমকে উঠল, ছাদের দরজার দিকে চেয়ে রইল এক দৃষ্টিতে। সত্যি সত্যি সেখানে অনির আগমন। ফারাজ অবাক হলো, এটা কি কাকতালীয়, না ফরহাদ সত্যি বুঝতে পারল অনির উপস্থিতি? কি আশ্চর্য! সে বাদে সবাই যেন অনিকে বুঝতে শুরু করেছে। অনি এলো, আবার চলেও গেল। এসেছিল চা দিতে। ফরহাদ পুরপুরে মেজাজে চায়ের কাপে চুমুক দিল। বেশ চা বানিয়েছে মেয়েটা। সারফরাজ চায়ের কাপে চুমুক দিয়ে মাথা নাড়ল। ফরহাদ বলে উঠল, কি ভাবছিস এত? আর শহরে ফিরছিস কবে? এই তো কিছুদিন। তা অনিকে নিয়ে যাচ্ছিস তো? অনি? কেন? অনিকে নিয়ে আমি কোথায় যাব? কেন, তোকে কেউ বলেনি? অনিকে তো শহরের ভার্সিটিতে ভর্তি করাবে, সাথে আরাফাতকেও। সারফরাজ ব্রু কুঁচকে ফেলল। চায়ের কাপ নামিয়ে রেখে বলল, অনিকে ভার্সিটিতেও পড়াবে? পড়াবে না কেন? মেয়েটা পড়াশোনায় কত ভালো,
আর আমাদের বংশের কোনো মেয়ে কম পড়াশোনা করেছে? তোর মাও তো MBA পাশ করা, আমার মাও তাই। অনি সেটা তো করবেই। সারপ্রাইজ কি জানি ভাবল, পরক্ষণে মাথা দুলিয়ে বলল, তাই তো। হ্যাঁ তাই। শহরে গেলে তোর সাথে ছাড়া আর কোথায় থাকবে? সেসব আলাপ পরে সারা যাবে। তুই বল, মন ঠিক আছে এবার? ফরহাদ একগাল হেসে জবাব দিল, মন আবার ঠিক বেঠিক? সে তো হুট করে খারাপ হয়ে আবার ভালো হয়ে যায়, অত সব ধরতে হয় নাকি? বাদ দে তো। সারপ্রাইজ এই প্রসঙ্গ বাদ দিয়ে দিল, অথচ অন্য প্রসঙ্গ থেকে মন সরাতে পারছে না। সত্যি কি অনি তার সাথে শহরে যাবে? তারা একসাথে থাকা শুরু করবে? কেমন যেন অন্যরকম লাগছে। এই প্রসঙ্গ আর উঠেনি। দিন ভালোই কেটে যাচ্ছিল। সারফারাজের শহরে যাওয়ার দিন গনিয়ে আসছে। একদিন আরিফ হাসান তাকে ডেকে পাঠালেন। বললেন, অনিকে তোমার সাথে করে নিয়ে যাও। আমার সাথে করে? অবাক হচ্ছ নাকি? একদিন তো তুমি বলেছিলে তোমার স্ত্রীর দায়িত্ব একমাত্র তোমার। নাও, এবার দায়িত্ব পালন করো। ভালো একটা ভার্সিটিতে ভর্তি করিয়ে দাও। দেখো ঠিকমতো খেয়াল রেখো ওর। কথাগুলো বলে বাবা চোখ সরিয়ে নিলেন। এর অর্থ এটাই তার শেষ কথা। সারফরাজ কিছুই জিজ্ঞেস করল না। কেমন একটা ঘোরের মতো থেকে গেল। বেরিয়ে এলো ঘর ছেড়ে। বাহিরে এসে দেখলো অনি ছোটাছুটি করছে। তার হাতে আচারের বয়াম। চামচে করে একটু আচার সে খিচুড়ির প্লেটে দিল। এই খিচুড়ি সে নিশ্চিত তার জন্যই বাড়ছে। ফারাজ নিশ্চিত হয়েই রইল। অনিল এখন এসে বলবে, ফারাজ ভাই আসেন, আপনার জন্য খিচুড়ি রেঁধেছি, খেয়ে দেখুন তো কেমন হয়েছে। অর্নিলাকে সাথে নিয়ে সারপ্রাইজ ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে। বের হওয়ার পথে শাহিনুর বেগমের মুখ দেখা যাচ্ছিল না। কাঁদতে কাঁদতে তিনি অস্থির। আরিফ হাসান শক্ত মানুষ। তিনি একদৃষ্টিতে সারফারাজের দিকে তাকিয়ে থেকে বললেন, ওর খেয়াল রাখবে, ঠিক যেভাবে আমি রেখেছিলাম। ও আমার মেয়ে, নিজের বউ মনে করে না, আমার মেয়ে মনে করে ওর খেয়াল রাখবে সারফারাজ। সারফারাজ মাথা দুলিয়ে সম্মতি দিল। ফরহাদ দূরে দাঁড়িয়ে মুচকি মুচকি হাসছে। সব শয়তানি বুদ্ধি ওর। শ্রেয়মী আর রোদমিলা তারাও এসে হাজির। আরাফাত দুহাত প্যান্টের পকেটে ঢুকিয়ে হাসছে। হেসে হেসে বলছে, যা তোরা, আমিও আসছি, বেশি দিন তো আর বাকি নেই। অনিলার অশ্রুসিক্ত আঁখি দুটি নামিয়ে রাখল। ব্যাগপত্র সব গাড়িতে তুলছে সিধু। ট্রেন অবধি তাদের এগিয়ে দিয়ে আসবে। সারফরাজ গাড়ির দরজা খুলল। অনিলা নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে। আরাফাত এগিয়ে আসতে অস্পষ্ট স্বরে বলে উঠল, আমি যাব না। আরাফাত তার হাত আগলে ধরল। ফিসফিসিয়ে বলল, কেন যাবি না রে বুড়ি? গেলে তো ভালোই হবে। তোর ভালোবাসার মানুষকে তুই একা পাবি, আলাদা করে পাবি, ভালোবাসতে পারবি। এটাই তো সময়। নিজের ভালোবাসা এবার তাকে বুঝিয়ে দে। আর কতকাল একপাক্ষিক ভালোবেসে যাবি? দৃষ্টি মিলে চাইল অর্নিলা। চোখের পাতা কাঁপছে। কার্নিশ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। আরাফাত হাসছে। এই ছেলেটা সম্পর্কে তার দেওর হয়, সে হয় তার ভাবি। বলে ভাবি নাকি দেওরকে আগলে রাখে, অথচ তার দেওর তাকে আগলে রাখছে। আরাফাত তার দেওর না, নিজের আপন ভাই, সবচেয়ে কাছের বন্ধু। অর্নিলার মনের সব কথা তার নখদর্পণে। আরাফাত ধমকে শুরু বলল, দেখে চল উঠতো গাড়িতে। পিছন থেকে ছোট ফুফু বলে উঠলেন, এ কি, দেওর ভাবিকে ধমক দিচ্ছে? অর্নিলা তো সম্পর্কে বড় হয় তোমার আরাফাত। শাহিনুর বেগম বলে উঠলেন, ওসব সম্পর্ক ওদের মাঝে নেই ভাবি। দুজন ছোট থেকে একসাথে বড় হয়েছে। এসব সম্পর্কে টানাপোড়েন ওদের মাঝে আনবেন না। তা বললে হয় কি করে? সম্পর্কে বড় মানে বড় ওখানে। থামিয়ে দিল বড় ফুফু। তিনি গম্ভীর মুখে চেয়ে আসেন সারফরাজের দিকে। সে এসেছে শুনে তাড়াহুড়ো করে বিদেশ থেকে এসেছে আজ 3 দিন। এর মধ্যে সারফরাজ চলে যাচ্ছে, কথাই হলো না ঠিক করে। আরিফ হাসান এগিয়ে গেলেন। অর্নিলা তাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিল। আরাফাত তাকে ধরে নিয়ে গাড়িতে বসালো। ফরহাদ এগিয়ে এসে বলল, আমি যাচ্ছি ওদের ছেড়ে দিয়ে আসতে। আরাফাত, তুই যাবি? 2 কদম পিছিয়ে গেল আরাফাত। মাথা দুলিয়ে জবাব দিল না। আরিফ হাসান পিছনে ঘুরলেন। তিনি আর পারবে না, হয়তো আরও এগিয়ে আসতে গিয়ে অর্নিলাকে বাসায় ফেরত নিয়ে আসবেন তিনি। নিকুঞ্জ নিবাসের দিকে ফিরে চাইলেন। এ বাড়িটা এখন নিশ্চুপ হয়ে গেল। এখন আর কেউ বাড়ির ছাদে ছুটোছুটি করবে না। আর কেউ তাকে ওষুধের কথা মনে করিয়ে দিবে না। রাত জেগে থাকলে বকা দিবে না। দেওয়ার মতো আর কেউ রইল না। তিনি বোধহয় একাই হয়ে গেলেন। শাহিনুর বেগম এগিয়ে গিয়ে ছেলের মাথায় হাত বুলিয়ে দিলেন। কান্না থামছে না তার। আরাফাত তাকে ধরে রাখলেন। সবাইকে কাঁদিয়ে দিয়ে অর্নিলা আর সারফরাজ চলে যাচ্ছে। কে জানে, হয়তো এখান থেকে নতুন শুরু তাদের। ফরহাদ দুজনকে ট্রেন অবধি পৌঁছে দিল। অর্নিলা মন খারাপ করে কেবিনের মধ্যে বসে আছে। ফারাজ বাহিরে দাঁড়িয়ে ফরহাদের সাথে আরও কিছুক্ষণের মধ্যেই ট্রেন ছাড়বে। ফরহাদ মুচকি মুচকি হেসে ফারাজের গাড়ে হাত রাখল। বলে উঠল, বুঝলি, এরপর টানা 2-3 বছর পর হাজির হবি। জোড়ায় আসবি না খবরদার, সাথে আরও একজনকে নিয়ে আসবি। আরে তোর আজে বাজে কথা রাখতো ফরহাদ।
আজে বাজে কথা। সত্যি তোর মনে হয় তুই সবার মতো আমাকেও বোকা বানাতে পারবি? শোন ফারাজ, আর কেউ না পারুক, আর এ ফরহাদ কিন্তু ফারাজের মনের কথা ভালোই বুঝতে পারে। আমি জানি তো তোর মনে কি চলছে। আরে আমরা রক্তে মিশে আছি। ফারাজ চোখ ঘুরিয়ে তাকালো। ফরহাদ বলে উঠল, কিন্তু সাবধানে ব্রাদার, বাচ্চা মানুষ তো। বাচ্চা মানুষ? কে বাচ্চা? অনি। ও অনেক বড় হয়ে গেছে। এখন তুই হয়তো দেখে বুঝতে পারছিস না, নয়তোবা না বোঝার ভান করছিস। এজন্যই বোধহয় ফারাজ ভাইয়ের তর্স হইছে না। কিস যে সব কথা বলছিস ফরহাদ, আমি এখনও অনেকে পুরোপুরি বিশ্বাস করি না। আপনার হলো শামসে শিকদারের মেয়ে, ওদের বংশের কাউকে বিশ্বাস করতেই আমার ভয় করে। ফরহাদ হালকা কাশল, খানিকটা সিরিয়াস মুড নিয়ে বলে উঠল, তুই লিখে রাখ, আমি বলে দিচ্ছি অনি একদমই তেমন নয়। তুই এখনও ওকে চিনতেই পারিসনি। যেদিন পারবি সেদিন খুশিতে পাগল হয়ে যাবি। তোর চাইতে কেউ আর বেশি ভালোবাসতে পারবে না ওকে। ফারাজ আর কথা বাড়ালো না। ও সত্যি ভীষণ ভয় করে। একবার ঠকেছে, বারবার ঠকতে মন চায় না। তাও বিশ্বাস করতে ইচ্ছে করছে, ভালোবাসতে ইচ্ছে করছে। এই ইচ্ছে এতদিন দমিয়ে রেখেছিল, এখন রাখবে কি করে? অনিতা এখন তার সাথেই থাকবে। তারা দুটি মানব এখন একসাথে একই ছাদের নিচে থাকতে শুরু করবে। সে কি চাইলেও পারবে উনিকে এড়িয়ে চলতে? তার মন মানবে তো? ফরহাদ ট্রেনের মধ্যে ঢুকে বলল, যাই, অনিককে একবার শেষবার বিদায় দিয়ে আসি। ট্রেন ছেড়ে দিবে তো। সারফরাজ দাঁড়িয়ে ভাবছে, ঘন ঘন শ্বাস নিচ্ছে, ভাবনা যেন শেষই হচ্ছে না। ট্রেন ছেড়ে দিল। মোহনগঞ্জ এক্সপ্রেস থেকে ট্রেন ছুটছে ঢাকার উদ্দেশ্যে। রাতের এই অন্ধকারে বাহিরের দৃশ্য দেখা বেজায় মুশকিল। অর্নিলা চোখের পানি মুছে জানালার দিকে চেয়ে রইল। দূরের বাড়িগুলোই আলো জ্বলছে। চিকচিক সেই আলোর একটু ঝলকানি দেখা মিলছে। সারপ্রাইজ নেই অনেকক্ষণ। অর্নিলা বাহিরে চেয়ে দেখল, এক জায়গায় এতক্ষণ বসে থাকার স্বভাব তার নেই। সে উঠে দাঁড়ালো। দরজার সামনে এসে বের হতেই কারো পা চোখে পড়ল। মুখ তুলে তাকালো ফারাজ ভাই। বুকটা ধক করে উঠল তার, শরীরও শিওরে উঠল। দরজার জায়গাটুকু হাত দিয়ে শক্ত করে চেপে ধরল। মুখ উঁচু করে চোখ মিলে চেয়ে আছে, দৃষ্টি নামছে না। ফারাজ ভাইয়ের অনেক কাছে দাঁড়িয়ে সে। কতদিনের অপেক্ষার পর, কত রাতের ভাবনার পর এভাবে যে দাঁড়িয়ে হিসেব করেনি। আবসা স্বপ্নে দেখা কল্পনাগুলো যেন বাস্তব হতে বেশি আর দেরি নেই। কতদিনের স্বপ্ন তার ললাটে এসে ঠেকবে। ফারাজ ভাইয়ের ওষ্ঠ জোড়া, বক্ষ টেনে নেবে ফারাজ ভাই, বাহু দূরে আটকে রেখে দিবে তাকে। কতই না স্বপ্ন তার। চোখে চোখ পড়তে বিদ্যুতের ন্যায় সরে গেল ফারাজ ভাই। চোখ নামিয়ে ফেলল অর্নিলা। ফারাজ ভাই বলে উঠল, কোথায় যাচ্ছ অনি? কোথাও না ফারাজ ভাই, একটু হাঁটতে বের হলাম। হাঁটা লাগবে না অনি, অনেক রাত, ভিতরেই থাকো। আচ্ছা। উল্টো ফিরল অনি। সারপ্রাইজ কি মনে করে বলে উঠল, আচ্ছা চলো হেঁটে আসি। অনি চমকে উঠল। ফারাজ ভাইয়ের মনে একসাথে কত কিছু যে থাকে সে বুঝেই উঠতে পারে না। দুজনেই একসাথে একটু বেরোলো। একদম শেষের মাথায় দরজার কাছে এসে দাঁড়ালো। চলন্ত ট্রেন থেকে বাহিরে উঁকি মারল অর্নিলা। তৎক্ষণাতে তার বাহু ধরে টেনে সরিয়ে আনলো সারফারাজ। দমকে স্বরেই বলল, পাগল হলি নাকি? এভাবে উঁকি দেওয়ার কি আছে? পড়ে গেলে আর শরীরের কিছু খুঁজে পাওয়া যাবে নাকি? অনেক মুখ চেপে হেসে উঠল। ব্রু কুচকে ফেলল ফারাজ। সে হাসির কিছু তো বলেনি, তবু এ মেয়েটা হাসছে। আশ্চর্য। ফারাজ ভাই এখনও হাত ছাড়েনি। অদ্ভুত অনুভূতি হচ্ছে, দরফর করছে তার হৃদয়খানি। সারফরাজ আবার হাত টেনে ধরে বলল, হয়েছে, আর হাঁটা লাগবে না, চল। ফারাজ ভাই, তুমি এত ভয় পাচ্ছ কেন? আমার তো কিছু হবে না, আমি তো মরতে আসিনি। কেবিনে এসে হাতটা ছেড়ে দিল। অনিলা বিছানায় জড়সড় হয়ে বসে বলল, ফারাজ ভাই, আপনি ভয় পেয়েছেন। ভয় পাবেন না, আপনি তো ডাক্তার মানুষ, কত মানুষের মৃত্যু দেখবেন। আমার মৃত্যুতে ভয় পেলে চলবে? ডাক্তাররা সবার মৃত্যু সহ্য করতে পারে অনিলা। এগুলো দেখতে দেখতে তারা অভ্যস্ত হয়ে পড়ে। কিন্তু কাছের মানুষগুলোর মৃত্যু তারা সহ্য করতে পারে না, কারণ দিন শেষে তারাও তো মানুষ, হৃদয় তো তাদেরও থাকে। অনি একগাল হেসে বলল, তাহলে বলুন ফারাজ ভাই, আমিও আপনার অনেক কাছের। সারপ্রাইজ সে দেখলো অনি হাসছে। কথাগুলো বলার আগে ভাবিনি, এখন ভাবতে হচ্ছে। অনেক গভীর কথাই বলে ফেলেছে সে। রাত তখন অনেক গভীর। এই ছোট বিছানার উপর কোনোভাবে গুটিসুটি মেরে শুয়ে আছে অর্নিলা। সারপ্রাইজ দরজার সামনে থেকে অনেকে দেখছে। খোলা জানালা থেকে বাতাস আসছে তীব্রতরে। অনেক কাঁপছে, ওর বোধহয় শীত লাগছে। সারপ্রাইজ এগিয়ে গিয়ে জানালা বন্ধ করলো। এবার সাদা রঙের একটা লাইট জ্বলছে মাথার উপর। গড়টা বোধহয় কাঁপছে, ঝাঁকুনি খাচ্ছে সারপ্রাইজ। তার পুরো শরীর নড়ছে, অথচ নড়ছে না তার দৃষ্টি। চোখ অন্যদিকে ফিরছে না, এক দৃষ্টিতে সে চেয়ে আছে অনির দিকে।
এই মেয়েটার আকর্ষণ প্রবল অনেক। ফারাজ সেটা এড়িয়ে চলতে পারে না। সে আরও এগিয়ে গেল, অনেক কাছে। সে অর্নিলার অনেক কাছে, মাথার উপর করে অনেকে দেখছে। চুলগুলো সুন্দর করে বেনুনি করা, ছোট ছোট চুলগুলো কপালে জড়ো হয়ে আছে। সারপ্রাইজ হাত দিল, সেগুলো সরিয়ে দিল। তার হৃদস্পন্দন তীব্র থেকে তীব্র হচ্ছে। সে বুঝতে পারছে সে প্রেমে পড়ে যাচ্ছে, ভালোবেসে ফেলছে অনিকে। কিন্তু এই ভালোবাসা থাকবে তো চিরকাল? চিরকাল রইবে তো এই ভালোবাসার মুগ্ধতা? আসমকাই চুমু খেলো অনির কপালে। তার হৃদস্পন্দন এবার বোধহয় একটু শান্ত হলো। ঘন ঘন শ্বাস নিচ্ছে সে। এতক্ষণ ধরে যেমনটা অনুভব করছিল এখন আর তেমন লাগছে না। মনের উপর থেকে কোনো এক ভার যেন সরে যাচ্ছে। তার মন, হৃদয়, আত্মা তাকে বলছে ভালোবাসতে। এ ভালোবাসায় তারা তৃপ্ত। অনি চোখ মেলে তাকালো। ঘুমটা যেন হঠাৎই ভেঙে গেল। কিন্তু ঘুমের মাঝে সে একটা স্বপ্ন দেখেছিল। কপালে হাত রাখলো। ফারাজ ভাই তার কপালে চুমু খেয়েছে। লজ্জায় বিছানার চাদর শক্ত করে চেপে ধরল। অসম্ভব, এটা কখনো হতে পারে? বাই তো তার হাতটা আজ অবধি ঠিক করে ধরলই না। আলতো করে তার হাত স্পর্শ না করে কপাল কেন করবে? এটা কি কখনো হয়? চারপাশে চোখ বুলিয়ে দেখলো ফারাজ ভাই নেই। গেল কোথায়? জানালাটা বন্ধ। ঘুমানোর আগে বেশ মনে ছিল জানালাটা খোলা। তাহলে বন্ধ করলো কে? তাহলে কি ফারাজ ভাই এসেছিল? সে বিছানা ছেড়ে নামল, গজ ছেড়ে বেরিয়ে গেল। জনজন ট্রেনের শব্দ। দৌড়ে দৌড়ে সামনে এগিয়ে যাচ্ছে অনি। হঠাৎ সে থেমে গেল। তার চোখ আটকে গেল ফারাজ ভাইকে দেখে। ফারাজ ভাই দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে। অনি অবাক দৃষ্টিতে দেখছে। ফারাজ ভাইয়ের চুলগুলো এলোমেলো হয়ে দোল খাচ্ছে। এক হাত প্যান্টের পকেটে ঢুকিয়ে অন্য হাত সিগারেটের দোয়ার শূন্যে মিলিয়ে দিচ্ছে। দৃষ্টি কোমল হলো। বাইকে সিগারেট খেতে দেখে অত অবাক লাগলো না, কিন্তু অনির মনে হলো সে ভাইয়ার প্রেমে পড়ে গেল। আশ্চর্য, এটা কোনো সময় হলো প্রেমে পড়ার মতো? এগিয়ে এসে কাছে দাঁড়ালো। ফারাজ তখন অনির সম্পর্কে অবগত না। তার বিস্ময় দৃষ্টি ফারাজ ভাইকে ঘিরে। দ্রুত বেগে তার হৃদয়ের হৃদস্পন্দন চলছে। বুকে হাত রাখলো অনি। ফারাজের খেয়াল হলো। শুধালো, অনি তুমি এখানে কি করছো? আপনাকে দেখছি ফারাজ ভাই। ছোট ছোট চোখ করে চেয়ে রইল ফারাজ। এই মেয়েটা এত স্পষ্টবাসী, দেখে তো মনে হচ্ছে না মিথ্যে বলছে। অর্ধেক খাওয়া সিগারেট ফেলে দিতে চাইল সে। অনি বাদ সাধল। তীব্র কণ্ঠে বলে উঠল, ফেলবেন না ফারাজ ভাই। কেন? আপনি দাঁড়িয়ে সিগারেট খান, আমি আপনাকে একটু দেখি। কথাগুলো বাড়ি খাচ্ছে। ফারাজ প্রথমে বুঝতে পারল না। একটু পর বলে উঠল, তুমি কি পাগল হয়ে গেছো অনি? হ্যাঁ ফারাজ ভাই, পাগল হয়ে গেছি। আপনার প্রেমে পড়ে আমি সত্যি পাগল হয়ে গেছি। ফারাজ চমকে উঠল। হাতে সিগারেট ফেলে দিল সে। অনির হাস্যোজ্জ্বল মুখটা মিলিয়ে গেল। সে বলে উঠল, জানেন আপনাকে না কতটা সুদর্শন লাগছিল দূর থেকে। আমি তো দেখেই প্রেমে পড়ে গেলাম। সারপ্রাইজ কোনো জবাব দিল না। তার হাত ধরে পেয়ে নিয়ে এলো ঘরের মধ্যে। হাতটা ছাড়তে যাবে অমনি অনি বলে উঠল, হাত ছাড়বেন না ফারাজ ভাই, আর একটু ধরে রাখুন। সারপ্রাইজ কথা শুনল না। ধপ করে হাতটা ছেড়ে দিল। ঠোঁট উল্টে ফেলল অনি। ফারাজ তার কপালে টোকা দিয়ে বলল, আমার প্রেমে পড়ার জন্য আমায় মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছ। বাহ অনি। মানে ফারাজ ভাই? সিগারেট খেলে মরণ নিশ্চিত, তবুও ভালোভাবে কেউ মরতে পারে না। অথচ তুমি চাইছো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার সামনে সিগারেট খাই। কি আবদার! অনি চোখ নামিয়ে ফেলল। মিনমিনি স্বরে বলল, আমি ওভাবে বলিনি ফারাজ ভাই। আপনি দূর থেকে দেখতে পুরো মুভির হিরোর মতো লাগছে। আর নিজেকে কে ভাবছিলে? হিরোইন? দোষ কী ভাবলে ফারাজ ভাই? সব মুভিতেই তো হিরোর হিরোইন থাকে তার স্ত্রী। আমিও তো আপনারই স্ত্রী। এসব কথা তোমাকে কেউ শিখিয়েছে? কে সে শিখাবে আমি নিজেই জানি। আপনি দেখেন না ফারাজ ভাই, আমি বড় হয়ে গেছি। আগে টপস পরতাম, এখন শাড়ি পরি। এখন আমি রান্নাও করতে পারি, ঘর গোছাতে পারি। আর কিছুদিন পর ভার্সিটিতেও ভর্তি হব। তখন আমি আরও বড় হয়ে যাব। এত বড় হয়ে কি হবে অনি? আপনাকে ভালোবাসতে পারবো। আকস্মিক কথায় ফারাজ চমকে উঠল। কিছুক্ষণ চেয়ে থাকার পর তার বিস্ময় ভাব কাটল। ট্রেনটা তখনই যেন থেমে যেতে লাগলো। হয়তো কোন স্টেশনে এসেছে। সব কিছু কেঁপে উঠল। তাল সামলাতে না পেরে অনি এসে ঠেকল সারপ্রাইজের কাছে। তার দৃষ্টি পড়ে আছে সারপ্রাইজ ভাইয়ের খোলা শার্টের বুকের উপর। আজকের এই এক রাতে তারা অনেক কাছাকাছি এসেছে, যা গত কয়েক বছরেও যায়নি। ফারাজ ভাইয়ের প্রতি তার ভালোবাসার অনুভূতি সেদিন প্রথম এসেছিল। যেদিন দেখেছিল তার জন্য ফারাজ ভাই প্রতিবাদ করেছে। সেদিন খুব ভয় পেয়েছিল, আবার আনন্দও হচ্ছিল। তার ফারাজ ভাই তার জন্য লড়েছে। সেদিন প্রথমবারের মতো তার হাত শক্ত করে ধরেছিল ফারাজ ভাই। সেই ছোঁয়া সে আজ অবধি ভুলতে পারেনি। অমনভাবে কেউ তাকে কখনো ধরে রাখেনি।
ফারাজ ভাই আর শতবারও তার হাত ছুঁয়ে নিলে অমন অনুভূতি আর কখনোই আসবে না, কখনো না। প্রথম অনুভূতির প্রথম ছোঁয়াটাই অন্যরকম সব, কখনো তা এক হয় না। ফারাজ মুখ নিচু করে তাকালো, অনি চোখ মেলে তাকালো তার দিকে। অনি তার হাত শক্ত করে ধরে নিল। ফারাজ ব্রো কুঁচকে নিল, আচমকাই তার উষ্ঠদ্বারে আবদ্ধ করে নিল অনি। ফারাজ চমকে উঠল, বিস্ময়ে সে হতবাক, কোনো শব্দ করল না, কোনো কথাও বলল না। 2 সেকেন্ডের মাঝে কি যেন হলো ভাবতে সময় লাগলো। অনির অশ্রুসিক্ত নয়ন দৃষ্টিজোড়া তখনও বহমান, সে দূরেও যাচ্ছে না, কাছেও আসছে না, কেমন এক মায়ায় জড়িয়ে নিচ্ছে। ফারাজ মুখ ঘুরিয়ে নিল, অনি হাত ছাড়েনি তখনও। হন হন করে ফারাজ চলে গেল, হাতের বন্ধন আলগা হয়ে গেল। অনি কেঁদে উঠল। ফারাজ ভাই আবারও তাকে ফেলে চলে গেছে, সেদিনকার মতো। রাতে ঘুম থেকে উঠে পাগলের মতো খুঁজছিল ফারাজ ভাইকে, কিন্তু পায়নি। আজও কি তাহলে পাবে না? ফারাজ ভাই কি আজ আবারও চলে যাবে তাকে ফেলে? খানিকক্ষণ বাদে ট্রেন আবারও চলতে শুরু করেছে। অনি নিশ্চুপ হয়ে বসে আছে, অশ্রুকণে শুকিয়ে গেছে। ফারাজ ভাই এখনও এলো না, চলে যায়নি তো আবার? ফারাজ ভাইয়ের যার রাগ, হয়তো কোনো স্টেশনে নেমে চলেও গেল, কিন্তু তাকে এখানে একা ফেলে ফারাজ ভাই চলে যেতে পারে না। হঠাৎই কারো উপস্থিতি টের পেল, সে কেঁপে উঠল, ফিরে তাকিয়ে দেখল সারপ্রাইজ। উত্তেজিত হয়ে দাঁড়িয়ে গেল, কি বলবে ভেবেই পাচ্ছে না। ফারাজ পানির বোতল এগিয়ে দিল তার হাতে, আবারও বেরিয়ে গেল গজ ছেড়ে। তার সাথে যেন লুকোচুরি খেলছে তার ফারাজ ভাই। অনিলা তাদের নতুন বাসায় পা রাখল। শহরে এবারই বোধহয় তার প্রথম আসা। একটা বড় ভবনের 4 তলায় তাদের বাসা, পুরো একটা ফ্ল্যাট। অনিলার মনে আজে বাজে চিন্তা ঘুরঘুর করছে। এত বড় ফ্ল্যাটে ফারাজ ভাই কি একা থাকতো? কিভাবে থাকতো? কেউ আসতো না এখানে? স্ত্রীদের যেন একটা বিশেষ গুণই থাকে, অকারণে স্বামীদের সন্দেহ করা। অনিলা সেখান থেকে বঞ্চিত হয়নি, তবে খানিকটা অবাক হয়েছে। ঘরের টেবিলের উপর বই খাতা ছড়িয়ে ছিটিয়ে আছে, এমনটা হওয়ার কথা না। ফারাজ ভাই সবসময় তার জিনিসপত্র গুছিয়ে রাখেন, এই স্বভাবটা তার বেশ ভালো লাগে। কিন্তু এখানে এসে খানিকটা সে বিগড়ে গেল, অনেক কিছুই অগোছালো। ফারাজ ভাই যেদিন বাড়িতে ছিল সেদিনও বড্ড অগোছালোই ছিল। সারপ্রাইজ ব্যাগগুলো রাখলো কোনায়। ততক্ষণে দেখলো অনিলা কোমরের শাড়ির আঁচল গুজে নিচ্ছে, চারপাশে উকিঝুঁকি মারছে। সারপ্রাইজ বলল, কিছু খুঁজছ অনি? ঝাড়ু খুঁজছি। কোথায় আছে? রান্নাঘরের দিকে। আচ্ছা, তোমার এখন কিছু করা লাগবে না, হাত মুখ ধুয়ে নাও, আমি দোকান থেকে কিছু নিয়ে আসি। কিছু কেন আনবেন? বাজার করে নিয়ে আসুন, সারাটা দিন পড়ে আছে। বাজার করে আনবো এখন? হ্যাঁ যান, তারপরে এসে গোসল সারবেন। বলে একদম ঘরের গিন্নির মতো সব কাজ নিজের কাঁধে তুলে নিল। একজন দায়িত্বশীল রমণী, সে এসে হাল ধরেছে তার ঘরের, নিজের সংসারের। সারপ্রাইজের একটা মানি ব্যাগ বের করে দেখে নিল। হ্যাঁ হয়ে যাবে। দরজার কাছে দাঁড়িয়ে বলল, বন্ধ করে দাও দরজাটা। আসছি। ছুটে গিয়ে দরজা বন্ধ করল। ঘরের সব জিনিসপত্র একে একে ধুয়ে মুছে পরিষ্কার করে নিচ্ছে। পাকা হাতের কাজ, কোনো কিছু এদিক থেকে সেদিক হচ্ছে না। বালিশের কভার, বিছানার চাদর এসে জমা করলো বাথরুমের কাছে। সাবানের গুঁড়া পাওয়া গেল, বেশ। এগুলো সাবান পানিতে ভিজিয়ে আবারও ঘরে গেল। কেমন একটা ব্যবসা গন্ধ বের হচ্ছে ঘর থেকে। ফারাজ ভাই তাদের ওখানে থেকেছে সেদিনও তো কম খানেক না। জানালা খুলে দিল, হুড়মুড়িয়ে বাতাস আসছে। দক্ষিণ দিকের ঘর বোধ হয়। এ ফ্ল্যাটের বেডরুম 2টা, মাঝখানে বড় বসার ঘর, একটা বাথরুম। এই বেডরুমের ঘরে আরেকটা বসার ঘরে, তার পাশে রান্নাঘর। ঘরগুলো ভালোই বড়, এদিকে বেলকনিও আছে দেখা যাচ্ছে। এসবের কোনো যত্ন নেওয়া হয়নি। ফারাজ ভাই চাইলেই পারত বেলকনিতে ফুল গাছ লাগাতে, হয়তো সময় হয়নি। বেচারা তো পড়েই সময় শেষ হয় না, এখন আবার এগুলো করবে কখন? বিছানার চাদর বদলে নিল, বালিশের কভারগুলো ভরে ঠিক জায়গায় রাখলো। জোড়া জোড়া বালিশ, অথচ মানুষ থাকতো একজন। কি আশ্চর্য! এসব ছোট বিষয় নিয়ে এমন মাথা ঘামাতে হয়। তার মন এতটা ছোট হয়ে যাচ্ছে। পুরো ঘর ঝাড়ু দিয়ে ময়লা এসে জমালো বসার ঘরে। কাজ এখনো বাকি। ফারাজ ভাই বাজার করে আনলে রান্না চাপাতে হবে, কথাগুলো আদোয়া কাপড় চোপড় ধুতে হবে। কাজের শেষ নেই, অথচ অর্নিলা সব করে যাচ্ছে আনন্দে। তার আনন্দ হচ্ছে নিজের ছোট একটা অগোছালো সংসার। এই সংসার সে নিজ হাতে এখন সাজাবে, ভাবতেই আনন্দ হচ্ছে। দরজায় কড়া নাড়ল কেউ। কে এসেছে? ফারাজ ভাই নাকি? হ্যাঁ, সময় তো অনেক হলো। কোমর থেকে শাড়ির আঁচল নামিয়ে দরজার দিকে এগিয়ে গেল। দরজা খুলতে এক মেয়েলি কণ্ঠ কানে বেশি আসলো তার। সারপ্রাইজ ভাইয়া, আপনি এসেছেন? মা আপনার জন্য এসব। মেয়ে থমকে চাইল। অর্নিলও চেয়ে আছে অদ্ভুতভাবে। মেয়েটার হাতে ভাতের প্লেট, খাবার নিয়ে এসেছে। কিন্তু কেন?
চোখ ছোটো ছোটো করে ফেলল অর্নিলা। মেয়েটার গায়ের রং ফর্সা, সুশ্রী চেহারা, গোল গোল দুটো চশমা পরে আছে, চোখে মুখে একগাল হাসি। মনে হচ্ছে ফারাজ ভাইয়ের আসে সে অনেক খুশি, নয়তো এত কম সময় কিভাবে টের পেল ফারাজ ভাই এসেছে? এত নজর রাখে সে? অর্নিলা প্রশ্ন করার আগে মেয়েটা বলল, কে তুমি? অনেক শরীর যেন জ্বলে উঠল। কত সাহস বাবা যায়! তার বাসার সামনে দাঁড়িয়ে তাকেই জিজ্ঞেস করছে কে সে। অর্নিলা জবাব দিল না, উল্টো প্রশ্ন করল, তুমি কে? এখানে কি করছ? সারপ্রাইজের কাছে এসেছি। সে আছে? ফারাজ ভাই তো তোমার ছোট নয়, নাম ধরে কেন ডাকছ? ও এভাবেই মুখ দিয়ে বেরিয়ে গেল, আমি বাড়িওয়ালার মেয়ে, এই উপরের তলায় থাকি। সারপ্রাইজ ভাই এসেছে দেখে তার জন্য দুপুরের খাবার নিয়ে এলাম, মা পাঠিয়েছে। অনেক দিন পর এলো তো, হয়তো কিছু জোগাড় করতে পারবে না, তাই ভেবে। অনিলা ধপ করে ভাতের প্লেট হাতে তুলে নিতে গেল, অমনি মেয়েটা সরে গিয়ে বলল, এ কী করছো? তুমি এই ময়লা হাতে ভাতের প্লেট ধরছ? দেখি সরো, আমি ভিতরে গিয়ে রেখে আসি। অনিলা ফাঁস সরে দাঁড়ালো। মেয়েটা ভিতরে এসে সোফার উপর খাবারের প্লেট রেখে দাঁড়িয়ে আশেপাশে তাকিয়ে থাকে। ঘরে পায়চারি করছে আর একা একাই বলছে, আমার নাম মেঘলা। তুমি মনে হচ্ছে পুরো ঘর পরিষ্কার করেছ, বেশ ভালো করেছ। এতদিন ঘরটা বন্ধ দেখে মনে হয় অনেক ধুলো পড়ে গেছিল। অনিলা চুপচাপ তার কথা শুনছে আর মনে মনে আওড়াচ্ছে, কেন রে, তোর কি খুব কষ্ট হচ্ছে? হলে এসে পরিষ্কার করে দিয়ে গেলি না কেন? এখানে এসে বাসন দিচ্ছিস? আর তুই কে? হ্যাঁ, আমার ঘরে ঘোরাঘুরি করছিস কেন? মেঘলা এবার অনিলার দিকে ফিরল। মেঘলা তার চেয়ে বোধহয় ছোটই হবে, তবে খুব উড়ুনচণ্ডী আর চঞ্চল। আবারও জিজ্ঞেস করলো, আচ্ছা তুমি কে? সারপ্রাইজের সাথে এসেছ? কি হয় সে তোমার? ভাইয়া। তুমি কি তার দেখাশোনা করার জন্য এসেছ? অর্নিলার ইচ্ছে করলো ঘুরিয়ে মেয়েটাকে একটা চড় দিতে। এটা মেয়ে না মাথা ব্যথা, পটর পটর করেই যাচ্ছে। আবারও ফারাজ ভাইকে নাম ধরে ডাকে, আবার জিজ্ঞেস করছে সে কে। অর্নিলা শাড়ির আসল কোমরে গুজল, দুহাত কোমরে রেখে বলল, আমি সারপ্রাইজ ভাইয়ের বউ, মানে তোমার ভাবি। ভাবি এখন থেকে এখানে থেকে ভাইয়ের দেখাশোনা করবে, বুঝতে পেরেছ মেঘু? মেঘলা চোখ মুখ যেন আটকে উঠল। ঈষৎ বিস্ময়ে সে স্তম্ভিত, তবে চালাক চতুর। দ্রুত সামনে উঠে বলল, ভাইয়ের বিয়ে হয়ে গেল? কই, আমাদের তো দাওয়াত দিল না, কিছু বললও না। অনিলা এগিয়ে গেল, ভাতের প্লেটের উপর থেকে ঢাকনা সরিয়ে রাখল। বাহ, বেশ ভালো আয়োজন, সবজি ভাজি, মাছের তরকারি, দোয়া ওঠা গরম ভাত, আবার পাকোড়াও আছে দেখছি। দপ করে একটা মুখে পুরে বলল, তোমার ভাইয়ের বিয়ে হয়েছে আজ 2 বছরের বেশি হবে মেঘু। মেঘু রক্তবর্ণ দৃষ্টিতে চাইল, রাগ যেন তার শিরায় শিরায়। এরই মধ্যে অর্নিলার মেঘু ডাক তার রাগ শতগুণ বাড়িয়ে দিচ্ছে। দাঁত কিড়মিড় করতে করতে গস ছেড়ে বেরিয়ে গেল সে। অর্নিলার মুখে পৈশাচিক হাসি, দারুণ লেগেছে কথাগুলো বলে। তার মন বলছে নির্ঘাত এই মেয়ে ফারাজ ভাইয়ের পিছনে সবসময় ছুটোছুটি করত, খুব মতলব মনে আটত। এই মেঘুকে একটা শিক্ষা দেওয়ার দরকার। দরজা বন্ধ করতে মনে নেই, ওই পেতনি গেছে এই খানিকক্ষণ আগেই। সারপ্রাইজ এসেই দাঁড়ালো, বলে উঠল, দরজা খুলে দাঁড়িয়ে কী ভাবছিস অনি? কিছু না, আপনি এসে গেছেন। 2 হাত ভর্তি বাজারের ব্যাগ, গায়ের শার্ট গামে ভিজে একাকার, কপাল ছুঁয়ে গাম পড়ছে। অনের খুব বাদ সাধল গামটুকু মুছে দিতে আঁচল দিয়ে। সে আগলেও বটে, কিন্তু ততক্ষণে ফারাজ ভাই হাত দিয়ে মুছে ফেলল ঘামটুকু। সোফায় এগিয়ে এসে বসলো, ফ্যানটা ছাড়ো অনি, অনেক গরম লাগছে। আপনি এত সব কিছু বাজার করতে গেলেন কেন? করবো না, ঘরে তো কিছুই নেই, একটা চালের দানাও নেই। সেদিন আমি মোহনগঞ্জ ফিরছিলাম, সেদিনে ঘরে কিছু না পেয়ে খালি পেটে রওনা দিয়েছিলাম। অনেক বিস্ময়ে তাকালো, সাহস করে হাত বিছিয়ে দিল কপালে। সারপ্রাইজ তার মুখের দিকে চেয়ে আসে। অনি মলিন কণ্ঠে বলে উঠল, নিজের এত অযত্ন কেন করেন ফারাজ ভাই? সারপ্রাইজ জবাব দিল না, চেয়ে রইল। দরজায় আবারও কড়া নাড়ার শব্দ। অনি আগালো, এতক্ষণে ফারাজের চোখ পড়ল টেবিলে। এখানে খাবার পড়ে থাকতে দেখে কিছুটা আন্দাজ করলো। হ্যাঁ, বাড়িওয়ালা আন্টি এসেছে, তার হাতেও একটা খাবারের থালা। সারপ্রাইজ উঠে এসে তাকে সালাম জানালো। আন্টি অর্নিলার দিকে চেয়ে হেসে বলে উঠলেন, মেঘলা বলল তোমার বউ নাকি এসেছে, তাই দেখতে এলাম। আমি তো ভাবলাম তুমি একাই এসেছ, তাই একজনের খাবার পাঠিয়েছি, এখন আবার নিয়ে এলাম। সারপ্রাইজ আন্টি থেকে খাবারের থালা এগিয়ে নিল, হেসে বলল, কোনো দরকার ছিল না আন্টি, আমরা ব্যবস্থা করেই নিতাম। বাজারের ব্যাগগুলো চোখে পড়ল, গড়ির দিকে ফিরে বলল, আর কখন? দুপুর গড়িয়ে বিকেল হতে চলল। শুনলাম বৌমা একাই নাকি অনেক করেছে, লক্ষ্মী মেয়ে বটে। ও এমনই আন্টি, সারাদিন ঘরের কাজকর্ম নিয়েই থাকে। অনি চমকে উঠল, তার মনে হলো ফারাজ ভাই তার প্রশংসা করল। আন্টি চলে গেছে। ফারাজ ভাই বলে উঠলেন, হাত মুখ ধুয়ে এসে খেয়ে নাও, এরপর যা আছে করো। অনি মাথা দুলালো। সারপ্রাইজ ঘরের দিকে চলে গেল।
গোসল সেরে বের হতে হতে সন্ধ্যা গড়িয়ে গেছে। এক গাদা কাপড় ধুয়ে কোমর ব্যথা ধরে গেছে অনির। তোয়ালে দিয়ে চুলের পানি মুছতে মুছতে বসার ঘরে এলো। রান্নাঘরের খুঁটিনাটি শব্দ শুনে উকি মারল। ব্রু কুচকে তাকালো সে। রান্নাঘরে পরিষ্কারই শুধু বাকি ছিল। ফারাজ ভাই সেই সব কাজ মিটিয়েছে। শুধু তাই নয়, বাজারের থলেটাও নেই, মনে হচ্ছে সব গুছিয়ে রেখেছে। চুলায় ভাত ফুটছে টকবগিয়ে। ফারাজ ভাই বোর্ডের উপর পেঁয়াজ কাটছে। অনির দিকে ফিরে বলল, তুমি একটু রেস্ট নিয়ে নাও, পারলে একটু ঘুমিয়ে নাও, ততক্ষণে রান্না হয়ে যাবে। অনির কানে কথা ঠেকল, ঠোঁটের কোণে কিঞ্চিত হাসি। ফারাজ ভাই বোধহয় গোসল সেরে বের হয়েছেন খানিকক্ষণ আগেই। তার বেঁচা চুল থেকে পানি গড়িয়ে পড়ছে গাড় বেয়ে। অনি হাতে তোয়ালি নিয়ে এগিয়ে গেল। আচমকায় চমকে উঠল সারপ্রাজ। উনি বলে উঠল, নড়াচড়া করবেন না ফারাজ ভাই, আপনার চুলগুলো মুছে দেই। এসবের কোনো দরকার নেই, আছে বলেই তো করছি। সারপ্রাজ নিচু হয়ে দেখল অর্নিলার উচ্চতা তেমন আহামরি কিছু না। পা দুটো উঁচু করে মাথার চুল মুছে দিচ্ছে সে। দেখে মনে হচ্ছে কোনো এক সময় পড়ে গিয়ে একটা কাণ্ড ঘটাবে। সারপ্রাজ হুট করেই সামনে ফিরতে তাল সামলাতে না পেরে গেল অর্নিলা। আচমকাই তার কোমর আঁকড়ে ধরল সারপ্রাজ। সব রমণীর মুগ্ধতা থেকে এড়িয়ে যাওয়া সম্ভব, কিন্তু সবেমাত্র গোসল সেরে আসা রমণীর থেকে নয়। তার বেজা চুলের ঘ্রাণ, মুগ্ধ শরীরের সুবাস, স্নিগ্ধ মুখের ভাব, এসব কিছুই কোনো পুরুষের থেকে এড়িয়ে যেতে পারে না। যে কেউ এর পাদে পা দিবে। সারপ্রাজ নিজেও ফেসে গেল। অর্নিলা যেন ছাড়ার বদলে আরও শক্ত করে জড়িয়ে ধরল। সারপ্রাজের অস্বস্তি হচ্ছে। সে যতই চাইছে দূরে সরে যেতে, ততই যেন কাছাকাছি এসে ঠেকছে। বহু কষ্টে সারপ্রাজ সামলালো নিজেকে। শান্তস্বরে বলে উঠল, যাও, ঘরে যাও। অনি মুচকি হেসে ঘরের দিকে পা বাড়াতেই ফারাজ বলে উঠল, ওদিকে না, তোমার ঘর ওদিকে। কেন ফারাজ ভাই, আপনি আর আমি এক ঘরে থাকবো না? আপাতত না, সামনে তোমার পরীক্ষা। রাত জেগে পড়া তোমার স্বভাব, আর রাতে আমার ঘুম প্রয়োজন। সুবিধা হয় তুমি ও রুমেই থাকো। ঈষৎ পরিহাস করে অনি বলল, এত অজুহাত দিচ্ছেন কেন ফারাজ ভাই? অজুহাত না অনি, সামনে তোমার অ্যাডমিশন, ছেলে খেলা না। একবারই তুমি সুযোগ পাবে। অ্যাডমিশন তো আর বারবার আসবে না। তো আপনি সারা জীবন থাকবেন তো ফারাজ ভাই? সারপ্রাজ জবাব দিল না। অবাক বিস্ময়ে চেয়ে রইল অনির দিকে। মুচকি হেসে অনি পা বাড়ালো ঘরের দিকে। তো ভিউয়ার্স, গল্পটির নাম হচ্ছে চৈত্রের রাঙায় রচিত প্রণয়। লিখেছেন মিমি মুস্কান। এটা গল্পের দ্বিতীয় অংশ। পরবর্তী অংশ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।